আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ক্লাসে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গার্ডিয়ান আসিফের পক্ষ থেকে। আজকে আমরা যে লাইভ ক্লাসটা নিচ্ছি এটা হচ্ছে আমাদের জব ইমিগ্রেশনের জন্য দুই গ্রুপের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে কথা বলবো। আমাদের আজকে টপিকস হচ্ছে শব্দ, অর্থাৎ শব্দ তথ্য নিয়ে আমরা আজকে কথা বলবো, আলোচনা করবো। কে কোন জায়গা থেকে দেখছেন একটু জানাবেন, আর সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া সাউন্ড ক্লিয়ার আছে? সবকিছু ক্লিয়ার আছে? দেখো তো একটু। ফাতেমা মুন্নুস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনারা একটু আপনাদের ফ্রেন্ডদের একটু মেনশন দিন আর ক্লাসটা শেয়ার দিয়ে রাখুন। এই ক্লাস থেকে, আজকের ক্লাস থেকে কমপক্ষে 2টা নাম্বার থাকবে আপনাদের পরীক্ষা ইনশাআল্লাহ। সাদি আসসালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধুদের মেনশন দাও আর একটু শেয়ার দিয়ে রাখো, তোমারও কাজে দিবে, অন্যদেরও কাজে দিবে। জান্নাত ইসলাম, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। জান্নাতুল ফেরদৌস অ্যাড হয়েছে। কি অবস্থা, তোমরা সবাই কেমন আছো? কোন জায়গা থেকে যুক্ত হচ্ছ একটু কমেন্টে জানিয়ে দাও। মিউ মানু বলছে নমস্কার ভাইয়া। নমস্কার। নুরিন ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালাম। অধরতে বলছে আদাব ভাইয়া, আদাব। নুরিন ভাইয়া কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সিদরাতুল মুস্তাকিম গাজীপুর থেকে আমাদের সঙ্গে জয়েন করেছে, থ্যাংক ইউ। ফিরোজা খাতুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তামিমা রিমি বলছে আসসালামু আলাইকুম। ইসলাম। সুস্মিতা মেনশন দিয়েছে বন্ধুদের, থ্যাংক ইউ। ধ্রুবতারা কি কি টপিক্সে কোশ্চেন হয়? আচ্ছা ঠিক আছে, তো আপনারা ক্লাস করতে থাকলে অবশ্যই বুঝতে পারবেন কোন কোন টপিক্সে কোশ্চেন হচ্ছে, হবে ইনশাআল্লাহ সব বলে দিব। সাদিয়া মায়া, বরিশাল ডিস্ট্রিক্ট, অনেক দূর থেকে। নওশিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জান্নাতি ঝালকাঠি থেকে। জান্নাত ইসলাম জামালপুর থেকে। জান্নাতুল ফিদর চট্টগ্রাম। আরে বাবা অনেক মানুষ। ঢাকামাটি বৃষ্টি, আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, আমাদের উত্তরবঙ্গে রংপুরের কেউ নাই আপনারা? সাবিনা, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শরীয়তপুর থেকে সুস্মিতা। কাঠগোলাপ, ওয়ালাইকুম আসসালাম। মরিয়ম, ওয়ালাইকুম আসসালাম। মাহমুদা ইসলাম, মেহেরপুর জেলা। মরিয়ম। গাজীপুর থেকে আলো ছায়া। শেখ নাদিয়া সিলেট থেকে, নরসিংদী থেকে। কতদিন পর আপনার ক্লাস ভাইয়া, পিসি করেন? হ্যাঁ অনেকদিন পর আমার সঙ্গে দেখা হচ্ছে, দেখা হবে এখন থেকে ইনশাল্লাহ। আমার বাড়ি অনেক দূর, শরীয়তপুর। সুস্মিতা, হ্যাঁ দূর আছে, খুব তাড়াতাড়ি যাওয়া যায়। কাসিম জানাত রাফি, কক্সবাজার। আচ্ছা, এই সিলেট কক্সবাজার যারা আছেন তারা দাওয়াত দিলে আমরা মিস করবো না। হ্যাঁ
আসসালামু আলাইকুম ভাইয়া, বরিশাল থেকে। সুইটি সরকার দিনাজপুর থেকে, যাক আমার এলাকার পাচ্ছি। পূজা মজুমদার নারায়ণ, সিলেট থেকে বলছে। আজ দানিয়া রাজশাহী থেকে আলেমা। আচ্ছা, শেয়ার ডান। আচ্ছা, আমরা অনেকেই অ্যাড হয়ে গেছি। আমরা ফার্স্ট অফ অল হচ্ছে আজকের ক্লাসটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হচ্ছে, যারা হচ্ছে শব্দ, যেখান থেকে প্রশ্ন অবশ্যই জব পরীক্ষায় এবং তোমাদের যে নার্সিং ভর্তি আছে সেখানে থাকবেই মাস্ট। আর এক্ষেত্রে তোমাদের এটা দুইভাবে কাজ করতে পারো, খাতা কলম নিয়ে বসবা অথবা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এবং শেয়ার দিবা, অবশ্যই শেয়ার দিয়ে গ্যালারিতে রাখবা যাতে করে পরবর্তীতে ক্লাসটা রিপিট দেখতে পাও। আর বন্ধুদের মেনশন দিবা যাতে করে তারা উপকৃত হয়। তাহলে এটা তোমার জন্য ভালো, সবার জন্য ভালো, ঠিক আছে? তাহলে আমরা ক্লাস শুরু করে দেই, কেমন? আচ্ছা, আমরা আলোচনা করব শব্দ। ওকে, এখন প্রথম কথা হচ্ছে, যখন আমাদের বলে শব্দের ক্ষেত্রে আসি, তখন স্টুডেন্টরা একটা জায়গায় সবসময় ঝামেলা করে। তোমরা দেখে থাকবা, এই যে পদ এবং শব্দকে তারা একসঙ্গে মিলিয়ে ফেলে, পদ এবং শব্দকে তারা একসঙ্গে মিলায়। এখন এই পদ এবং এই শব্দের মধ্যে একটা বিস্তর একটা পার্থক্য আছে। মনে রাখবেন, পদ পুরোটাই একটা আলাদা জিনিস আর শব্দ পুরোটাই একটা আলাদা জিনিস। এখন শব্দ আর পদের মধ্যে আসলে পার্থক্যটা কি দেখো তো। জাস্ট একটা বেসিক পার্থক্য দেখো, যে পদের ক্ষেত্রে মাথায় রাখবা যে এখানে শব্দ থাকবে, শব্দের সঙ্গে বিভক্তি থাকবে। যখনই দেখবো যে একটা শব্দ আছে তার সঙ্গে বিভক্তি আছে, তার নামই হয়ে যাবে পদ। তাহলে শব্দটা কি হবে? শব্দটার ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে বর্ণের সমষ্টি, বর্ণের সমষ্টি। তাহলে হচ্ছে বর্ণের, এটা হচ্ছে বললাম কি বর্ণের সমষ্টি, আর এটা হচ্ছে শব্দ প্লাস বিভক্তি। এখন বর্ণের সমষ্টি কি দেখো তো, যদি আমি বলি যে আ, ক, আ, আজ বলি যে স, দেখো তো এখানে আ, ক, আ, স, এটা কি জাস্ট ধ্বনি বা বর্ণ না? এখন এগুলোকে যদি আমি একসঙ্গে মিক্স করি তাহলে কি হবে? তাহলে হবে আকাশ, রাইট? দেখো আ আসলো, ক আসলো, আকার আসলো, স আসলো। তাহলে কি আকাশ কি একটা শব্দ না? অবশ্যই আকাশ একটা শব্দ। তাহলে আকাশটা তৈরি হলো কিসের মাধ্যমে বলতো? এই যে একাধিক যে বর্ণ আছে, এই বর্ণগুলো যখন একত্র হয়ে গেল, একসঙ্গে হয়ে গেল, তখন আমরা একটা শব্দ পেয়ে গেলাম। তাহলে কি যখন আমাদের বলবে শব্দ কি, তখন আমাদের অ্যান্সারটা হবে শব্দ হচ্ছে বর্ণের সমষ্টি। জাস্ট এইটুকু মাথায় রাখলেই হবে। এখন যদি বলে যে পদ কি, তাহলে আমরা বলবো বিভক্তিযুক্ত শব্দকেই পদ বলে। এখন দেখো যদি বলি যে আকাশে, আকাশে, দেখো তো এখানে মূল শব্দ ছিল আকাশ, তার সঙ্গে কি যুক্ত হয়েছে? একটা এ যুক্ত হয়েছে। এ কি বিভক্তি না? তাহলে শব্দের সঙ্গে যখনই বিভক্তি যুক্ত হবে তখনই তার নাম কি? পদ। শব্দ এবং পদের মধ্যে আরেকটা বেসিক পার্থক্য আছে। এই পদ যখনই কোনো শব্দকে বাক্যে ব্যবহার করা হবে, যখনই কোনো শব্দকে বাক্যে ব্যবহার করা হবে তার নাম পদ, আর যখন এই বাক্যের বাইরে ব্যবহার করা হবে তার নাম হচ্ছে শব্দ। তবে দুইটা পার্থক্য মাথায় রাখবো। এক হচ্ছে যখন বর্ণের সমষ্টি ঘটবে তখন তাকে আমরা বলবো শব্দ, আর যখন শব্দের সঙ্গে বিভক্তি থাকবে তখন আমরা তাকে বলবো পদ। পদ কোথায় ব্যবহার করা হয়? বাক্যে। শব্দ বাক্যে ব্যবহার করা হয় না। এখন আজকে আমরা আলোচনা করবো মূলত শব্দ। শব্দকে যে অ্যাঙ্গেলগুলো থেকে ভাগ করা হয়েছে সেই অ্যাঙ্গেলগুলো আজকে আমরা টোটালি আলোচনা করব। সেটা হচ্ছে গঠনগত দিক থেকে আলোচনা করব, অর্থগত দিক থেকে আলোচনা করব, উৎসগত দিক থেকে আলোচনা করব, এবং এই দিকগুলো কিভাবে নিয়ে আসে, কিসের উপর ডিপেন্ড করে ভাগ করা হয়, সেই বেসিক কনসেপ্টটা আজকে আমরা ক্লিয়ার করবো ইনশাল্লাহ। তাহলে আমাদের আজকের আলোচ্য টপিকস বোঝা গেছে। আর এ পর্যন্ত যা বলছি ছোট্ট অল্প একটু কথা বলছি, এটা কি আপনারা বুঝতে পারছেন?
সুস্মিতা, সাবরিন, শিখা, আকাশ, পদ। আচ্ছা দেখেন, আকাশ নর্মালি যখন বলবো শুদ্ধ আকাশ তখন হবে শব্দ, আর যখন বলবো যে আকাশে মেঘ জমেছে, আকাশ আজি মেঘলা, যখন আমরা বাক্যে ব্যবহার করব তখন আকাশটা হবে পদ, আর নর্মালি হবে কি শব্দ। ঠিক আছে, এটা স্লো ভাই। ধন্যবাদ সবাইকে গার্ডিয়ানের পক্ষ থেকে আজকে যারা আপনারা যারা ক্লাসে উপস্থিত হয়েছেন, আর আকাশ স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের বাংলা ক্লাসটা পরিচালনা করার জন্য খুব সুন্দরভাবে। এবং আজকের এই টপিক থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসবে। শব্দ থেকে আমরা দেখেছি যে নার্সিং ভর্তি বলেন অথবা সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বলেন, গত 10 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে আমরা দেখেছি প্রতি বছরই কিন্তু কমপক্ষে 2 থেকে 3টা তার থেকে অধিক প্রশ্ন কিন্তু কমন আসে। সুতরাং ক্লাসটা সবাই মনোযোগ সহকারে পড়বেন। আর গার্ডিয়ান নার্সিং কোচিং এর আপনারা সবাই জানেন যে আমাদের ভর্তি হলেই আমাদের যে ফুল যে লেকচার শিট আছে, যেমন আপনারা ভর্তি অ্যাডমিশন বা জবের জন্য যে ব্যাচেই ভর্তি হন না কেন, আমরা কিন্তু অনলাইনে ভর্তি হলেও আপনারা এই লেকচার শিটগুলো পেয়ে যাবেন, আর অফলাইনে ভর্তি হলে তো পেয়েই যাবেন অটোমেটিক। সো যারা এখন পর্যন্ত তোমরা যারা এইচএসসি রেজাল্টের জন্য যারা ওয়েট করছো, তোমরা জানো যে আমরা আগামী 10 তারিখ পর্যন্ত আমরা একটা বিশেষ অফার দিয়েছি নার্সিং অ্যাডমিশন এবং 828 জন, যেটা একটা সিনিয়র স্টাফ নার্স যে নিয়োগের বর্তমান ব্যাচ রানিং আছে, সেখানে আমাদের 10 তারিখের মধ্যে ভর্তি হলে বিশেষ একটা ডিসকাউন্ট থাকবে। আর অ্যাডমিশন ব্যাচের তো ক্লাস আমাদের অলরেডি শুরু হয়ে গেছে। সো তোমরা ভর্তি হলেই কিন্তু আমাদের এই ফুল প্যাকেজটা তোমরা পেয়ে যাচ্ছ। পাশাপাশি আমাদের অ্যাপসের সুবিধা আছে, আপনারা যারা যে ব্যাচেই ভর্তি হন না কেন, বাংলাদেশে আমরাই প্রথম কিন্তু এই অ্যাপস ভিত্তিক কিন্তু আপনাদের এই লেখাপড়াটা শুরু করেছি। এবং সেখানে আপনারা ক্লাস টেস্ট গুলো বা উইকলি যে মডেল টেস্ট এগুলো দেওয়ার সাথে সাথে আপনার ফোনে মেসেজ চলে যাবে আপনি কত পেয়েছেন। পাশাপাশি আপনার ক্লাসের সব স্টুডেন্টের ভিতরে আপনি মেধা তালিকায় কত হয়েছেন, এই সব কিছু কিন্তু আপনারা আমাদের এই অনলাইন ব্যাচে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। সুতরাং আপনারা যারা ভর্তি হতে চান বা এবার যারা এইচএসসি 25 থেকে শুরু করে আপনার 3rd টাইম পর্যন্ত নার্সিং অ্যাডমিশন টেস্ট দেওয়া যায়, সো সবাই খুব দ্রুত ভর্তি হয়ে যাবে। কারণ এবার যেহেতু ডিসেম্বরে মেডিকেল পরীক্ষা হবে, সো এই মেডিকেল পরীক্ষার পরপরই হয়তো নার্সিংটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো গত বছর যেহেতু এপ্রিলে হয়েছিল, এবার হয়তো জানুয়ারিতে যদি হয়ে যায় তাহলে সময়টা হাতে থাকবে খুব কম। সুতরাং এই সময়টাকে আপনাকে কাজে লাগাতে হবে, কেমন? সো যারা এখনো ভর্তি হননি বা ভর্তি হতে চাচ্ছেন বা সিদ্ধান্ত নিতে পারেননি, খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে ভর্তি কমপ্লিট করবেন। আর বাংলার যে গুরুত্বপূর্ণ টপিকগুলোকে আমরা খুব ইন্টারেস্টিংলি আমাদের এই স্যাররা আপনাদেরকে বুঝিয়ে দেবে, শিখিয়ে দেবে এবং ক্লাসের পর ক্লাসে আমরা সম্পন্ন করে দেবো, কেমন? আর বাংলাতে আমাদের প্রত্যেকটা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ক্লাস থেকে কিন্তু পরীক্ষায় কমন আসবে। সুতরাং ক্লাসগুলো নোট করে অবশ্যই আপনারা নোট করে রাখবেন এবং আজকের ক্লাসটি সবাই শেয়ার করে দিবেন। সো আমি স্যারকে অনুরোধ করব। আর পাশাপাশি হচ্ছে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমাদের আলাদা আলাদা লেকচার শিট, হ্যাঁ, প্রত্যেকটা সাবজেক্টে এই সবগুলোই হচ্ছে আপনারা আমাদের যে ভর্তি হলেই পেয়ে যাবেন যে গার্ডিয়ানের অনলাইন অফলাইন ব্যাচে। পাশাপাশি আপনারা সিনিয়র স্টাফ নার্স নিয়োগ ব্যাচের আপনারা যারা আছেন ক্লাসে, আপনারাও ভর্তি হলেই কিন্তু এই লেকচার শিট, এটা শুধু বাংলাদেশে আমরাই আপনাদের জন্য একবার অত্যাধুনিকভাবে কিন্তু তৈরি করেছি। তো আশা করি এর বাইরে পরীক্ষা আর কিছু করতে হবে না। সো আমি বিদায় নিচ্ছি এবং স্যারকে অনুরোধ করবো বাকি ক্লাসটা কন্ডাক্ট করার জন্য। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে ইনশাআল্লাহ আমাদের পেইড ব্যাচের স্পেশাল ক্লাসে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ভাইয়াকে, অনেক সুন্দর কথা বলেছেন। হ্যাঁ, আর আমি এটা বিশ্বাস করি, আমি তো অনেক জায়গায় বড় বড় প্রতিষ্ঠানগুলোতে ক্লাস নিচ্ছি, কিন্তু অ্যাপসের সুবিধাটা একমাত্র কিন্তু গার্ডিয়ানেই দিচ্ছে এবং এটাতে অনেক অনেক সুবিধা। আপনি দেখা যাচ্ছে কোনো ক্লাস মিস করতেছেন, অনলাইনে পেইড ব্যাচে আপনি কোনো ক্লাস মিস করতেছেন, সেটা কিন্তু অ্যাপসে পেয়ে যাচ্ছেন। আপনি কোনো পরীক্ষা দিচ্ছেন, সঙ্গে সঙ্গে ফলাফল পাচ্ছেন। আপনার যে পুরো বাংলাদেশ ব্যাপী যে গার্ডিয়ানের যে শিক্ষার্থীরা আছে, সেখানে আপনার অবস্থাটা দেখতে পাচ্ছেন। তাহলে এখান থেকে নিজে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি এটা দেখার কিন্তু একটা সুযোগ রয়েছে। সবগুলো বই তো দেয় না ভাইয়া, সবগুলো বইই দেয়, হয়তো এখানে কোনো ডাবল বই দেখেছো, সব বই দেওয়া হয়। সাবিনা আক্তার হচ্ছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল হুদা আসসালামু আলাইকুম স্যার। বই তো সব দিয়েছে, হ্যাঁ বই সব দিয়েছে। তো ঠিক আছে, আমি কি বলছিলাম, আমরা আলোচনায় ছিলাম আর শব্দতে, রাইট? ওকে ফাইন। তাহলে আমরা শব্দ এবং পদের মধ্যে পার্থক্য দেখলাম। শব্দ হচ্ছে জাস্ট বর্ণের সমষ্টি, আর পদ হচ্ছে শব্দের সঙ্গে যখন বিভক্তি থাকবে। পদ বাক্যে ব্যবহার করা হবে, শব্দ বাক্যে ব্যবহার করা হবে না, নর্মালি ব্যবহার করা হবে। তাহলে আশা করছি শব্দ এবং পদের মধ্যে আপনার বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছেন। আজকে আমরা ডিটেলসে মূলত এই শব্দটাকে আলোচনা করব।
আচ্ছা বলেন এইটুকু যা বললাম আমার কথা বোঝা যাচ্ছে কিনা, আর এইটুকু বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। আচ্ছা বলেন আপনারা কনসেপ্ট ক্লিয়ার কিনা। আচ্ছা বইয়ের বিষয়টা আরেকবার কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়া হবে, সমস্যা নেই। তাজমীর ইসলাম বিগ ফ্যান ভাইয়া, আচ্ছা থ্যাংক ইউ। আমি বুঝতে পারছি, তাই নিয়ে বলছি সবগুলা বই দিচ্ছে। আচ্ছা বই নিয়ে আমরা কথা না বলে আমরা আগে ক্লাস করি, হ্যাঁ ক্লাস করে আমরা বই নিয়ে কনসেপ্ট ক্লিয়ার করবো। আশা আমি বলছে বুঝছি, 6:70 ক্লাস আছে দেখে লাইভে আসলাম। আচ্ছা আচ্ছা আর একবার বলেন ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারছি, বুঝছি, জি বুঝতে পারছি। আরেকবার বলতে কি ভাইয়া, আমরা জাস্ট শব্দ এবং পদের মধ্যে একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতেছিলাম। শব্দটা কি বলেন তো, বর্ণের সমষ্টি। আর কি যে আ একটা বর্ণ, ক একটা বর্ণ, আ এবং স একটা বর্ণ, সবগুলো বর্ণ একসঙ্গে হয়ে একটা শব্দ হয়ে গেল। আর পদটা কি, শব্দ তার সঙ্গে বিভক্তি থাকবে। দেখেন তো আকাশ, তার সঙ্গে এ বিভক্তি যুক্ত হয়ে আকাশী। আর নর্মালি যখন বাক্যে ব্যবহার করব সেটাও কিন্তু পদ, কারণ আমরা জানি বাক্যে ব্যবহার করা হলে সেখানে যদি স্পষ্ট কোনো বিভক্তি দেখা না যায় সেখানে শূন্য বিভক্তি থাকে। তার মানে কি ওই আলটিমেটলি বিভক্তিযুক্ত শব্দকেই পদ বলা হচ্ছে। তাহলে হচ্ছে পদ হচ্ছে বাক্যের বিষয়, বাক্যে ব্যবহারের বিষয়, আর শব্দ হচ্ছে জাস্ট বর্ণের সমষ্টি। বুঝতে পারছি? আচ্ছা বুঝছি ভাইয়া, ওকে ফাইন। আমি এসএসএ নিয়ে তো ভর্তি হতে চাই। আচ্ছা যারা ভর্তি হতে চাচ্ছেন এখনো ভর্তি কনফার্ম করেনি, তাহলে যে আপনাদের এই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে একটু কন্ট্যাক্ট করে ডিটেলস নিয়ে নেন। আর 10 তারিখের মধ্যে ভর্তি হলে এটা সুপার অফার আছে, সেটা অফিসে যোগাযোগ করলেই পেয়ে যাবেন। আচ্ছা ভাইয়া বুঝতে পারছি, ওকে ফাইন। তাহলে আমরা আলোচনায় চলে যাচ্ছি, একবারে সরাসরি শব্দের আলোচনায় চলে যাচ্ছি। এখন শব্দ থেকে কয়েকটা প্রশ্ন আসে। এই শব্দকে কিন্তু তিনটা দৃষ্টিকোণ থেকে বা তিনটা দিক থেকে কিন্তু ভাগ করা যায়। শব্দকে কয়টা দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়? তিনটা দিক থেকে বা তিনটা দৃষ্টিকোণ থেকে। যদি আমরা আসি একটু আলোচনা করি, দেখো আমরা একটা পাই, আমরা সেটা হচ্ছে গঠনগত দিক থেকে। গঠনগত দিক থেকে আমরা শব্দকে ভাগ করতে পারবো, আমরা অর্থগত দিক থেকে ভাগ করতে পারবো, আমরা উৎসগত দিক থেকে ভাগ করতে পারবো। তাহলে এই শব্দকে আমরা কয়টা দৃষ্টিকোণ থেকে ভাগ করতে পারবো? তিনটা দৃষ্টিকোণ থেকে। এখন গঠনগত মানে কি, অর্থাৎ একটা শব্দ কিভাবে গঠিত হয়, ঠিক আছে, সেটাই হচ্ছে মূলত গঠনগত। আর অর্থগত মানে কি, একটা শব্দ কোন কোন অর্থে ব্যবহার করা হয়। যদি আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল বলি, যদি বলি শুধু মাথা, যদি আমি নর্মালি বললাম যে মাথা, ওকে, তাহলে মাথা বলতে কি বোঝাচ্ছে? মাথা বলতে যে হেড, তাহলে যেখানে চুল আছে, ঠিক আছে, যেটা আমাদের মস্তিষ্ক বলি, যেখানে মস্তিষ্ক আছে, সবটা হচ্ছে পুরোটা মিলেই হচ্ছে আমাদের মাথা। কিন্তু এখন যদি আপনাকে বলি যে আমার মাথায় চুল নেই, তাহলে মাথা বলতে এই মাথাকে বোঝাচ্ছে। এখন যদি আপনাকে বলি তোমার কেন এই কাজে এত মাথা ব্যথা, বা তোমার এই কাজে এত মাথা ব্যথা কেন, তাহলে কি ওই মাথা কি ওই মাথা না? তাহলে কি একটা শব্দ, ঠিক আছে, উৎসগত দিক থেকে একরকম অর্থ দিতে পারে, আবার ব্যবহারগত দিক থেকে একরকম অর্থ দিতে পারে। কখন কোন শব্দটা কোন অর্থে ব্যবহার করা হবে বা অর্থগত দিকটা, তার দৃষ্টিভঙ্গিটা কি, সেটাই মূলত হচ্ছে আমাদের অর্থগত দিক। আশা করছি বুঝতে পারছেন। তাহলে একটা শব্দ কোন অর্থে ব্যবহার করা হবে সেটাই হচ্ছে আমাদের অর্থগত দিক। এবার দেখেন উৎসগত দিক। উৎসগত দিকটা কি, অর্থাৎ আমরা জানি যে আমাদের যে বাংলা ভাষাটা আছে সেই ভাষার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে সংকর ভাষা। আমাদের বাংলা ভাষাটা কি ভাষা? সংকর বা হাইব্রিড ভাষা। চিন্তা করেন যে যখন প্রথম পর্তুগিজরা আসলেন, না আমাদের কিন্তু ব্যাকরণটা প্রথম পর্তুগিজরা লিখেছিলেন, রাইট? তোমার কি লিখেছেন? ম্যানুয়েল দা আশুম পাশাও, হ্যাঁ, তা তিনি লিখেছিলেন, তিনি পর্তুগিজ মানুষ ছিলেন। তা উনি যখন লিখলেন, তা উনি তো সব বাংলা লিখতে পারেন নাই, ওনারা যে সব বাংলা বলছেন এমন না, তারা কিন্তু পর্তুগিজ ভাষায় বলেছিলেন।
তারপর ওলন্দাজ, দিনেমার, ইংরেজ এরকম সবাই আসলো আমাদের দেশে, বিজনেস করলো। বিজনেস করার খাতিরে আমাদের সঙ্গে যখন যোগাযোগ করলো, তাদের শব্দগুলো কিন্তু বাংলা গ্রহণ করলো। যেমন আমরা কি বলি, আমরা বলি কি চেয়ার, আমরা চেয়ারকে চেয়ারই বলতেছি, আমরা কখনো কেদারা বলি না। আমরা কি কখনো বলি জনাব পেয়ালা ধুয়ে এক পেয়ালা চা দিন, আমরা কখনোই পেয়ালা বলি না, আমরা কাপ বলি। তাহলে এই যে কাপ, চেয়ার, এটা কি ইংরেজি ভাষার শব্দ? তারপর দেখেন এই যে আনারস, এটা ফলের নাম, এটা কে রাখছেন? পর্তুগিজরা, পর্তুগিজ ভাষার শব্দ। এই যে চকলেট, আমরা যে চকলেট বলি, এটা কোন ভাষার শব্দ? মেক্সিকান ভাষার শব্দ। অর্থাৎ শব্দগুলো কোন দিক থেকে আসলো, ঠিক আছে, তার উৎসটা কোথায়, সেই দৃষ্টিকোণ থেকে ভাগ করলে সেটাকে আমরা বলতেছি উৎসগত দিক। তাহলে কি যেটা গঠন হবে কিভাবে, সেটা হচ্ছে গঠনগত দিক, আর কি অর্থ ব্যবহার করা হচ্ছে সেটা অর্থগত দিক, আর শব্দগুলো প্রত্যেকে পেলাম আমরা, সেটা হচ্ছে উৎসগত দিক। তাহলে আমরা কয়টি দৃষ্টিকোণ থেকে বা কয়টি দিক থেকে ভাগ করতে পারি শব্দকে? 3টি দিক থেকে, এটা গঠনগত, অর্থগত এবং উৎসগত। তাহলে আমরা প্রত্যেকটার একটু ডিটেলস দেখবো যে গঠনগত, অর্থগত, উৎসগতটা ঠিক আছে কিভাবে হয়, মানে আমাদের প্রশ্নগুলো আসলে আসে কিভাবে। আমাদের প্রশ্নগুলো আসে এভাবে, কিভাবে আসে দেখেন যে আপনার যে কোনটি কোনটি মৌলিক শব্দ, মৌলিক শব্দ, এই টাইপের প্রশ্ন আসবে। আপনাদের অপশনে ক নম্বর একটা দেওয়া থাকবে, আপনার খ নম্বর একটা অপশন দেওয়া থাকবে, গ দেওয়া থাকবে, ঘ নম্বর একটা অপশন দেওয়া থাকবে, 4টা অপশন দেওয়া থাকবে। তাহলে কি আপনাকে এই অপশনগুলো থেকে মৌলিক শব্দ খুঁজে বের করতে হবে। এই মৌলিকের জায়গায় আপনাকে বলতে পারে নিচের কোনটি তৎসম শব্দ, এরকম করেও বলতে পারে। আপনাকে বলা হতে পারে নিচের কোনটি যৌগিক শব্দ, নিচের কোনটি রুর বা ঠিক আছে রুরি শব্দ, এরকম ভাবে বলতে পারে। তাহলে কি শব্দ, এই শব্দ থেকে বিভিন্ন ভাবে প্রশ্নগুলো হতে পারে। এই জন্য আমাদের যে প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা দিক আমাদের ডিটেলসে আলোচনা করতে হবে, যাতে এখান থেকে 2টা 3টা যাই আসুক আমরা যাতে অ্যান্সার করতে পারি। ওকে, ওকে ফাইন। এবার আমরা দেখবো যে আসলে গঠনগত দিক থেকে আমরা কয়টি ভাগে ভাগ করতে পারি। ওকে, তাহলে আমরা দেখবো এবার গঠনগত দিক। আচ্ছা, নাইনা বলছে 2 টাইপ, 3 টাইপ, 5 টাইপ। ওকে ফাইন, আপনারা অনেকেই সুন্দর অ্যান্সার করেছেন, এর জন্য ধন্যবাদ। আচ্ছা, এই যে দৃষ্টিকোণ, যে 3টা দৃষ্টিকোণ বলছি, এই 3টা দৃষ্টিকোণ কি আপনার কনসেপ্ট ক্লিয়ার হতে পারছে? মায়াবতী বলছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার কিন্তু বন্ধুদের একটু মেনশন দিয়েন, হ্যাঁ। আর আচ্ছা আচ্ছা, আমি তো অনেকদিন যাবত ক্লাস নিচ্ছি গার্ডিয়ানে, আজকে আমার ক্লাসে প্রথম কারা জয়েন করেছেন একটু কমেন্ট করেন তো, আমি প্রথম ব্যক্তিদের দেখতে চাই। আমার ক্লাসে আজকে প্রথম কারা জয়েন করেছেন? তাসনিম বলছে ক্লিয়ার। আচ্ছা, বাকিরা বুঝতে পারছেন আমার ক্লাসে আজকে নতুন কি, আমি একটু দেখতে চাই। ধ্রুবতার, আমি ফার্স্ট। আচ্ছা, তৃষা মল্লিক, জি ভাইয়া। বাকিদের কি অবস্থা? আলো ছায়া, আমি ভাইয়া, আপনিও ফার্স্ট। সাদিয়া ইসলাম মায়া, আমি। ফার্স্ট টাইম ফারহানা, ঝুমুর। আচ্ছা, এট ফার্স্ট টাইম, আজকে ফার্স্ট আপনার ক্লাস, মেঘ কন্যা শিক্ষা। ইস্যু জান্নাত বলছে আমি ভাইয়া। আবির হোসেন, আমি ভাইয়া, আমি। অনহা ইসলাম, যাক অনেক নতুন ব্যক্তি। মাহফুজা আক্তার কমেন্ট করেছেন। রুকিয়া ইসলাম, আমি। সুমাইয়া আরজু, আমি। খাদিজা খাতুন, খাদিজা খাতুন আগে ক্লাস করছিলেন তো মনে হয়, আমি। ঝারামণি, আমি। মাসুরা আফরিন, আমি। আচ্ছা, আজকে আমার ক্লাসে নতুন অনেক, মাশাআল্লাহ।
ইমন রানা রানিং স্টুডেন্ট, আচ্ছা থ্যাংক ইউ। শেয়ার ডান ভাইয়া আসিয়া থ্যাংক ইউ। কুলসুম আক্তার বলছে আমিন, আমিও ফার্স্ট। মন পাখি, মিনহাজ, আমিন। খুশি আক্তারও আজকে ফার্স্ট। আফরিন জাহান আনিকা, আমি সেকেন্ড। আচ্ছা, আমি আজকে নতুন আপনার ক্লাসে, মেঘ চৌধুরী। আচ্ছা, আমি ফার্স্ট। এটা কিসের ক্লাস? এটা হচ্ছে আপনাদের জব এবং হচ্ছে যারা এবং নার্সিং ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য। আমি এই টপিকটা কমন টপিক এবং মোস্ট ইম্পর্টেন্ট টপিক, আমরা এই টপিকটা আজকে সিলেক্ট করেছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমরা চলে আসি। এবার আমরা প্রথমে গঠনগত দিক দেখবো। যদি আপনাকে কখনো প্রশ্ন করা হয় গঠনগত দিক থেকে কয় প্রকার, তখন অ্যান্সারটা হবে 2 প্রকার। সেটা কি কি? একটা হচ্ছে মৌলিক, একটা হচ্ছে মৌলিক, আর একটা হচ্ছে সাধিত। মৌলিক আর সাধিত। ওকে, তা এখন আমাদের কিন্তু কিভাবে পড়ানো হয় গতানুগতিক একটা নিয়মটা দেখি, তারপরে আমরা দেখব যে আসলে যে গতানুগতিক নিয়মে আমাদের পড়ানো হচ্ছে আসলে কি সেটা ক্লিয়ার কনসেপ্ট কিনা। আজকে আমরা কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করব। এখন দেখেন তো, এই যে মৌলিক শব্দ আমাদের এভাবে শেখানো হয় যে শব্দকে, মৌলিক শব্দ এভাবে শেখানো হয় যে শব্দকে আর ভাঙা যায় না। তার মানে কি মৌলিক শব্দকে আর ভাঙা যায় না, এটা হচ্ছে মৌলিক শব্দ। সাধিত শব্দকে শেখানো হয় যে শব্দকে ভাঙা যায়, এভাবে শেখানো হয়। কিন্তু আসলে ভাঙা যায় না, ভাঙা যায় এই কনসেপ্টটা দিয়ে পড়লে আমাদের যে পরীক্ষায় প্রতিযোগিতায় যে প্রশ্নগুলো আসে আসলে এটা পাওয়াটা খুবই মুশকিল, এটা অ্যান্সার করে খুবই মুশকিল। ভাঙা যায় না, ভাঙা যায় বলতে কি, দেখো তো, যদি আপনাকে আমি বলি যে হাত একটা শব্দ, রাইট, এই যে হাত, আবার যদি আপনাকে বলি যে হাতা, হাতা আর একটা শব্দ। এখন আপনাকে যদি বলি যে ভাঙা যায়, ভাঙা যায় না, দেখেন তো হাতকে ভাঙলে আমরা ভাঙতে পারবো অবশ্যই। হ যোগ আ যোগ, ঠিক আছে, আ যোগ ত, হাত। এই হাতাকেও ভাঙতে পারতেছি, এটা হচ্ছে হ, বা একবার ডাইরেক্ট ভাঙতে পারি হাত প্লাস আ। ওকে ফাইন, তাহলে দেখলাম যে একেও ভাঙতে পারতেছি, একেও ভাঙতে পারতেছি। আসলে ভাঙা যায় আর ভাঙা যায় না দিয়ে মনে রাখলে এটা আমাদের ভুল হবে। আমাদের এভাবে মনে রাখতে হবে, হ্যাঁ এটা ভাঙা যায় না। কিভাবে ভাঙা যায় না? অর্থাৎ যে শব্দকে ভাঙলে, ঠিক আছে, অন্য কোনো অর্থ পাওয়া যায় না, অর্থাৎ অর্থযুক্ত কোনো অংশ পাওয়া যায় না, সেটাই হচ্ছে মৌলিক শব্দ। আর যে শব্দকে ভাঙা যায় বলতে কি, ভাঙলে অর্থ পাওয়া যায়, এখানে অর্থ পাওয়া যায় না, এখানে অর্থ পাওয়া যায়, অর্থাৎ ভিন্ন অর্থ পাওয়া যায়, সেটা হচ্ছে সাধিত শব্দ। এখন দেখেন তো, এখানে হাতকে ভাঙলে হ আ ত, দেখেন হ আ ত একটারও কোনো অর্থ নাই। কিন্তু আপনি এখন বলেন যে এই যে হাতাকে ভাঙলে হাত যোগ আ পাওয়া যাচ্ছে, এই যে হাত, তাহলে এর অর্থ আছে। তাহলে যাকে ভাঙলে আমরা, ঠিক আছে, অর্থবোধক কোনো অংশ পাবো সেটা হবে সাধিত শব্দ, আর যাকে ভাঙলে অর্থবোধক অংশ পাবো না সেটা হবে মৌলিক শব্দ। আর কি বললাম, যাকে ভাঙা যায় না বা ভাঙলে অর্থ পাওয়া যাবে না বা অর্থযুক্ত অংশ পাওয়া যাবে না সেটা মৌলিক, আর যারা অর্থযুক্ত অংশ পাওয়া যাবে সেটা হবে সাধিত। তাহলে এখন এই জায়গাটাতেই আমাদের আরো কনফিউশন বেশি তৈরি হয়, ঠিক আছে। আপাতত বলতো যে যেটাকে আমরা ভাঙতেছি অর্থ পাচ্ছি সেটা সাধিত, যেটাকে ভেঙে অর্থ পাচ্ছি না সেটা মৌলিক। আচ্ছা যদি বলি যে পা, পা একটা শব্দ বললাম, পাকে ভাঙলে কি পাবো আমরা? সর্বোচ্চ প যোগ এই আ পাবো, রাইট। তাহলে প এরও কোনো অর্থ নাই, আয়েরও কোনো অর্থ নাই, তাহলে পাটা কি মৌলিক নাকি সাধিত? অবশ্যই পাটা হচ্ছে মৌলিক শব্দ। এখন দেখেন, আপনাকে যদি আমি বলি যে গোলাপি, কি বললাম? যদি বলি যে আপনাকে গোলাপি, তাহলে গোলাপিকে ভাঙলে আমরা কি পাবো নর্মালি? ঠিক আছে, গোলাপ, গোলাপ যোগ ই, রাইট। তাহলে এখানে দেখো তো গোলাপ এর অর্থ আছে, তাহলে একে গোলাপিকে ভাঙলে আমরা অর্থযুক্ত অংশ পাচ্ছি। তাহলে গোলাপি কোন শব্দ হবে? এই যে এস দিয়ে বলতেছি সাধিত শব্দ। আর পাকে ভাঙলে অর্থযুক্ত কোনো অংশ পাই না, তাকে বলতেছি মৌলিক শব্দ।
এইভাবেই আমাদের পড়ানো হয় না যে যাকে ভাঙলে অর্থগত অর্থ পাওয়া যায় না তাকে মৌলিক শব্দ বলে, যাকে ভাঙলে অর্থযুক্ত অংশ পাওয়া যায় তাকে সাধিত শব্দ বলে। আচ্ছা বলো, আমাদের এতদিন এভাবে পড়া হয়েছে কিনা বলো তো? বলো আপাতত যতটুকু বলছি ততটুকু বুঝছো কিনা, আমাদের এভাবে পড়া হতো কিনা, পড়ানো হতো কিনা, এটা একটু বলো। কি অবস্থা বাকিদের? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আগেরটা আচ্ছা ঠিক আছে, এটাই ভালো, এটাই থাকবে, ঠিক আছে। আচ্ছা বলেন ক্লিয়ার কিনা? নোটে না নিয়ে মজা পাচ্ছি না ভাইয়া, বুঝছি ভাইয়া, ভাইয়া বুঝছি, সাধুত সাধু ভাইয়া, আপনি অনেক সুন্দর বুঝান, থ্যাংক ইউ। আচ্ছা একটা জিনিস এখন ক্লিয়ার করেন, এখন আসেন এই যে প্রশ্নগুলো আসবে কেমনে, প্রতিযোগিতার প্রশ্ন দেখেন আসলে যেভাবে আমাদের এতদিন পড়ানো হতো, আমি যেভাবে পড়ালাম এভাবে অ্যান্সার পাওয়া যায় কিনা। আচ্ছা আপনাকে যদি বলি যে গোলাপ, গোলাপ ওকে, এই যে গোলাপ বললাম, আচ্ছা বলেন এই গোলাপকে ভাঙ্গা জানা কে বলছে? তাই তো, এই যে গোলাপটা বাজারের প্রত্যেকটা বইয়ে লেখা আছে মৌলিক শব্দ, প্রত্যেকটা বইয়ে লেখা আছে মৌলিক শব্দ, এখানে কোনো ভুলও না, 100% গোলাপ মৌলিক শব্দ। এখন গোলাপকে যদি আমরা ভাঙ্গি দেখেন তো, এই যে গো, গো যোগ লাভ, ওকে ফাইন, গো যোগ লাভ পাচ্ছি আমরা, তাহলে গো যোগ কি পাচ্ছি? লাভ। আচ্ছা বলেন তো এই যে গো, গো মানে কি গরু না, আর লাভ মানে কি? লাভ টাকা বোঝাচ্ছে। তাহলে এখন দেখেন তো এই যে গোর অর্থ আছে তো, তাহলে আমি যে একটু আগে বললাম আপনাদের যে যাকে ভাঙলে আমরা কোনো অর্থযুক্ত অংশ পাবো না, ঠিক আছে, তাকে বলবো মৌলিক, আর যাকে ভাঙলে অর্থযুক্ত অর্থ পাবো তাকে আমরা কি করার কথা ছিল? সাধিত। কিন্তু বাজারে যে বইগুলো আছে, আমরা যে বইগুলো পড়ি সেখানে লেখা আছে মৌলিক, কিন্তু আসলেই গোলাপ মৌলিক নাকি সাধিত? এখন দেখেন আপনাকে যদি বলি যে পাতা, পা তা সমান কি হবে? পা যোগ তা। এখন দেখেন লক্ষ্য করেন, তাহলে যে পাতা ভাঙলে পা পাচ্ছি, তা পাচ্ছি, ঠিক আছে। এখন দেখেন তো পা, আমরা তো জানি পা, পা মানে লেগ, তাই না? তাহলে পায়ের তো অর্থ আছে, তাহলে পাতাকে বইয়ে কেন মৌলিক শব্দ দেওয়া, কেন সাধিত শব্দ দেওয়া নয়? একদম প্রশ্ন কিন্তু এভাবে দেখা যায়, কারণ কি ভাই আমাদের যেভাবে পড়ানো হইতো এভাবে কনসেপ্ট ক্লিয়ার কখনোই হবে না। তবে আমিও একটু আগে তোমাদের পড়াইলাম যে যাকে ভাঙলে অর্থযুক্ত অর্থ পাবো না তার নাম মৌলিক, আর যাকে পাবো তার নাম সাধিত। তাহলে এখন দেখেন এই যে গো এর অর্থ আছে, তার মানে কি এটা সাধিত হওয়ার কথা ছিল। এখন দেখেন পা এর অর্থ আছে, তাহলে পাতাও সাধিত হওয়ার কথা ছিল। তাহলে আমরা আসলেই পাতা এবং গোলাপ সাধিত নাকি মৌলিক শব্দ? আচ্ছা আগে বলেন তো যে পাতা এবং গোলাপকে আমরা মৌলিক বলবো নাকি সাধিত বলবো? দেখেন আমরা কিন্তু অর্থ পাচ্ছি, বলেন পাতা এবং গোলাপ মৌলিক বলবো নাকি সাধিত বলবো? কোনটা যুক্তিযুক্ত বেশি, কোনটা যুক্তি বেশি? পাতাও মৌলিক হবে, কিন্তু আমরা তো অর্থ পাচ্ছি আপা, এই যে পা পাচ্ছি, পায়ের তো অর্থ আছে, কেন মৌলিক বলবো? শেয়ার ডান ইতি, থ্যাংক ইউ। আপনারা কমেন্ট করেন যে গোলাপ এবং পাতা মৌলিক হবে নাকি সাধিত হবে? ভাষার একটা বৃষ্টি বলছে সাধিত, বাকিদের কি অবস্থা? এগুলো নিজস্ব কোনো অর্থ নেই। এই যে গোলাপের অর্থ আছে একটা ফুল, এই যে গরু, ঠিক আছে, এই যে পা এরও তো অর্থ আছে, কে বলছে অর্থ নাই পায়ের? মৌলিক, ইচ্ছি কুইন বলছে মৌলিক, সাধিত যুক্তিশীল, হ্যাঁ যুক্তি দিলে তো সাধিতই আসে।
মৌলিক সাধিত। এই দেখছো তোমাদের ভিতর কিন্তু এখন কাজ করা শুরু করতেছে যে আসলেই দেখো যে কনফিউশন কিভাবে তৈরি হয়। বাসায় তোমরা এইভাবে চিন্তা করতে হবে যে আসলে একে ভাঙা তো যাচ্ছে, আমাদের বলছিল ভাঙলে অর্থযুক্ত অর্থ পাওয়া যাবে না, সেটাকে মৌলিক বলবো। আর অর্থযুক্ত অর্থ পাওয়া যাবে বা শব্দ পাওয়া যাবে, সেটাকে আমরা সাধিত বলবো। কিন্তু বেসিক্যালি দেখো তো এটা কি ঝামেলা, মৌলিক সাধিত মৌলিক হবে। আচ্ছা এই যে সাধিত, তোমরা কিন্তু এই যে কনফিউশনে পড়া শুরু হয়ে গেছে, পাতা সাধিত আর গোলাপও সাধিত, কারণ এগুলো ভাঙলে অর্থ পাওয়া যায়। হ্যাঁ, এই যে জান্নাত ইসলাম সুন্দর যুক্তি দিয়েছেন, বুঝিয়ে দেন কেন মৌলিক। আচ্ছা ঠিক আছে, আসেন আমরা দেখি কেন মৌলিক। আগে আপনারা একটা কথা লিখে রাখেন, সুন্দর করে লিখে রাখেন, এই লাইন ধরে লিখে রাখবেন, খুব ভালো করে দেখবেন। দেখেন মৌলিক মৌলিক ঠিক আছে অথবা সাধিত, মৌলিক অথবা সাধিত যে শব্দই হোক, মনে রাখবো দুটাকেই আমরা ভাঙবো, দুটাকেই ঠিক আছে আমরা ভাঙবো। ভাঙার পর যে আমরা অবশ্যই দুইটা অংশ পাবো বা তিনটা অংশ পাবো। আমরা ভাঙার পর যদি আমরা অর্থযুক্ত অংশ পাই, দেখেন ভালো করে বুঝবেন, যদি অর্থযুক্ত অংশ পাই তাহলে কি আমরা মৌলিক সাধিত দুটাকে ভেঙে অর্থযুক্ত অংশ পাবো। যে অর্থযুক্ত অংশটা পাবো সেটা দেখতে হবে যদি মূল শব্দের অর্থের সাথে প্রাসঙ্গিক হয়, তাহলে কি করবো আমরা দুটাকেই ভাঙবো, মৌলিকরেও ভাঙবো, সাধিতকেও ভাঙবো। ভাঙার পর যে অর্থযুক্ত অংশটা পাবো যদি মূল শব্দের অর্থের সাথে প্রাসঙ্গিক হয়, তাহলে তখন আমরা তাকে অবশ্যই বলবো সাধিত। ঠিক আছে, আর যদি মূল শব্দের অর্থের সাথে প্রাসঙ্গিক না হয় তাকে আমরা অবশ্যই বলবো মৌলিক। এবার আসেন একটা উদাহরণের মাধ্যমে আমরা ক্লিয়ার হই। তাহলে কি বলছি, মৌলিককেও ভাঙা যাবে, সাধিতকেও ভাঙা যাবে। ভাঙার পর যে অর্থযুক্ত অংশটা পাবো বা যে অর্থযুক্ত অংশগুলো পাই তার সাথে মূল শব্দের অর্থের সাথে প্রাসঙ্গিক হয়। কি বলছি, মূল শব্দের অর্থের সাথে যদি প্রাসঙ্গিক হয় তখন আমরা তাকে বলবো সাধিত শব্দ। আর যদি মূল শব্দের অর্থের সাথে প্রাসঙ্গিক না হয় তখন আমরা তাকে বলবো মৌলিক শব্দ। আসলে দেখেন, যদি আমি বলি যে গোলাপি, দেখেন গোলাপি, তাহলে আবার যদি বলি যে গোলাপ, এখন দেখেন লক্ষ্য করেন এই গোলাপিকে ভাঙলে আমরা কি পাবো, গোলাপ যোগ ই। আর গোলাপকে ভাঙলে আমরা কি পাবো, গোল যোগ ঠিক আছে আপ। ওকে, গোল যোগ আপ। এবার চিন্তা করেন, এটা যদি লক্ষ্য করেন যে একটা এখানে পাচ্ছি আমরা গোলাপ যোগ ই। আচ্ছা, গোলাপ কি একটা ফুল, আর যখন আমরা গোলাপি বলি সেই ফুল সম্পর্কিত যা থাকে তাহলে এই অর্থ আর এই অর্থ কি প্রাসঙ্গিক না? গোলাপ আর গোলাপি তো সেম জিনিস। তাহলে কি যখন অর্থে প্রাসঙ্গিক হবে তখন আমরা কি শব্দ বলবো, সাধিত। তাহলে এখানে নিঃসন্দেহে বলা যাচ্ছে গোলাপি হচ্ছে সাধিত শব্দ। গোলাপি কি শব্দ, সাধিত শব্দ। এখন দেখেন তো, গোলাপ একটা ফুল, এখন গোল মানে কি গোলাকার কোনো কিছুকে বোঝাচ্ছে, এখানে আপটা অতিরিক্ত যুক্ত হয়েছে। এখন দেখেন তো এই গোলের সঙ্গে এই গোলাপের কি কোনো সম্পর্ক আছে? অবশ্যই নাই। গোল আলাদা জিনিস, গোলাপ আলাদা জিনিস, কি সম্পর্কহীন, সম্পর্ক বিচ্ছেদ, কোনো সম্পর্কই নাই। আর যদি কোনো অর্থের প্রাসঙ্গিক না হয় তাকে আমরা কি বলবো, মৌলিক শব্দ বলবো। তাহলে গোলাপটা কোন শব্দ বলেন তো, মৌলিক শব্দ। তাহলে কি দুটাকেই ভাঙা যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু ভেঙে দেখতে হবে যে অর্থের প্রাসঙ্গিকতা আছে কিনা। যদি অর্থ প্রাসঙ্গিক থাকে সাধিত, আর অর্থ প্রাসঙ্গিক না হলে মৌলিক। এখন দেখেন তো, যদি বলি যে পাতা, এই যে পাতা বললাম, পাতা, এখন পাতাকে ভাঙলে আমরা কি পাচ্ছি, নরমালি আমরা পাচ্ছি ঠিক আছে
যোগ তা। আচ্ছা এই পা মানে কি? আমরা যেটা দিয়ে হাঁটি সেই পাটাকে বোঝানো হচ্ছে। এই পায়ের সঙ্গে পাতার কি কোনো সম্পর্ক আছে? অবশ্যই কোনো সম্পর্ক নাই। আর যদি সম্পর্ক না থাকে তার মানে কি প্রাসঙ্গিক নয়, অপ্রাসঙ্গিক। তাহলে এখন বলেন পাতা অবশ্যই মৌলিক শব্দ হবে। তার মানে কি ভাঙ্গা যাবে না এই কথাটা ভুল, ভাঙ্গা যেতে পারে। ভাঙ্গার পর যদি মূল শব্দের অর্থের সঙ্গে প্রাসঙ্গিক হয় তখন বলবো সাধিত, আর প্রাসঙ্গিক না হলে তখন বলবো মৌলিক। বুঝতে পারছেন? তাহলে আমরা এই কনসেপ্টটাকে মাথায় সেভ করব যে যে সকল শব্দকে ভাঙলে প্রাসঙ্গিক অর্থ পাওয়া যায় তাকে বলবো সাধিত শব্দ, যে সকল শব্দকে ভাঙলে প্রাসঙ্গিক অর্থ পাওয়া যায় না তাকে বলবো আমরা মৌলিক শব্দ। এখন বলেন এই মৌলিক এবং সাধিতের ভিতরে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা দেখি, বলেন ক্লিয়ার কিনা মৌলিক এবং সাধিত? এবার ক্লিয়ার ভাইয়া? ওকে ফাইন। আনিকা বলছে ক্লিয়ার, আলো সাহেব বলছে ক্লিয়ার। বাকিদের কি অবস্থা? নতুনদের আমার কথা বোঝা যাচ্ছে? কনসেপ্ট ক্লিয়ার? হুম বুঝছি। শেখ নাদিয়া আরো উদাহরণ না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওকে ফাইন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা এটা অ্যান্সার করেন আমাকে। দেখেন বলেন এই যে ফুল, ফুল কোন শব্দ আর ফুলেল কোন শব্দ? বলেন। দেখেন ফুলকে ভাঙলে আমরা পাচ্ছি ফু যোগ ল, আর ফুলেলকে ভাঙলে পাচ্ছি আমরা ফুল যোগ এল। বলেন দুইটাকেই ভাঙা যাচ্ছে। বলেন ফুল কোন শব্দ, ফুলেল কোন শব্দ? দেখে পারে কিনা? হিমি উদাহরণ দিয়েছি, দেখেন পারেন কিনা। বলেন ফুল কোন শব্দ, ফুলেল কোন শব্দ? জানাত ইসলাম বলছে বুঝলাম ভাইয়া। যাক বুঝালে তোমরা বোঝো, তোমরা অনেক ভালো। এত দূর থেকে যে তোমরা কথা বুঝতেছো, কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, আসলে সত্যি অনেক অবাক করার বিষয়। বলো ফুল কোন শব্দ আর ফুলের কোন শব্দ? রুকায়া খাতুন অ্যান্সার করেছেন, নামুল বলেছেন, সাবাস। মনীষা দাস অ্যান্সার করেছেন, আজমিনা অ্যান্সার বলছেন, হ্যাঁ। আঞ্জিলা চক্রবর্তী অ্যান্সার করেছেন, আফরিন জাহানানিকে অ্যান্সার করেছেন, আচ্ছা আসমাল হোসনে অ্যান্সার করেছেন। কি অবস্থা বাকিদের? আচ্ছা আরেকটা বলি, এই সুযোগে তোমাদের একটা ঘোষণা দিয়ে দিই। তোমরা যারা এখনো সিদ্ধান্তহীনতায় ভুগতেছো, হ্যাঁ এখনো যারা সিদ্ধান্তহীনতায় ভুগতেছো, যারা এখনো ভর্তি হওনি, রেজাল্টের অপেক্ষা আছে, বিশেষ করে যারা নার্সিং ভর্তি প্রস্তুতি নিতে চাচ্ছ তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও। এবার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সবগুলোই কিন্তু পরীক্ষা এগিয়ে নিচ্ছে, তার মানে কি আপনাদের নার্সিং এর পরীক্ষাটাও এগিয়ে আসবে। রেজাল্টের পরবর্তী সময় কিন্তু তেমন সময় পাবেন না, এই জন্য দ্রুত ভর্তি হয়ে যান, ক্লাস শুরু করে দেন। যারা ভর্তি হয়েছে ক্লাস করতেছে তারা কিন্তু অর্ধেক সিলেবাসই প্রায় শেষ করে ফেলছে, এই জন্য আপনারা দ্রুত যোগাযোগ করুন। আর যারা জব প্রিপারেশনে আছেন তাদের বলি ভাই প্রত্যেকটা টপিক, এই যে দেখেন যে গতানুগতিক নিয়মের বাইরে কিন্তু আমরা সেই টেকনিক্যালি আমরা তুলে ধরতেছি আপনাদের জন্য। এই টেকনিক গুলো ঠিক আছে, যখন পরীক্ষার হলে বসবেন এটা অবশ্যই বড় ধরনের হাতিয়ার হিসেবে কাজ করবে। আপনারা যারা ভর্তি হননি তারা দ্রুত যোগাযোগ করুন অফিসে। আচ্ছা আমি আগে বলেছিলাম, আচ্ছা ঠিক আছে দেখি আসেন এদিকে। এই যে ফু, আচ্ছা আপাতত ধরে নিলাম ফু মানে কি ফু দাও, তাই না? ফু দাও ধরে নিলাম। আচ্ছা এই ফু এর সাথে ফুলের কোনো মিল আছে? অর্থে কোনো প্রাসঙ্গিকতা আছে? নাই।
তাহলে অবশ্যই ফুল হচ্ছে এম মৌলিক শব্দ। এখন দেখেন তো ফুল আর হচ্ছে এল, আর ফুলের মানে কি বলে না, আপনাকে জানাচ্ছি ফুলের শুভেচ্ছা, অর্থাৎ ফুল দিয়ে যে শুভেচ্ছা হয়, তাহলে ফুল যা আর ফুলের শুভেচ্ছা এটা প্রাসঙ্গিক অর্থ আছে, অবশ্যই আছে। আর এই জন্য ফুলেল হচ্ছে সাধিত। যারা তোমরা ফুলকে মৌলিক বলেছো, ফুলেলকে সাধিত বলেছো, তাদেরটা রাইট হয়েছে। ওকে, তাহলে আশা করছি আপনাদের আর কখনোই কখনোই মৌলিক এবং সাধিত নিয়ে গ্যাঞ্জাম লাগবে না। এখন আমরা অর্থগত দিকটা আলোচনা করব, কেমন? ওকে ফাইন। এখন আমরা দেখব অর্থগত দিক থেকে কত ভাগে ভাগ করা হয়। এরা শব্দকে অর্থগত দিক থেকে কত ভাগে ভাগ করা যায়। অর্থগত দিক থেকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যৌগিক, যৌগিক, আর একটা হচ্ছে রূঢ়, রূঢ় বা রুরি, আর একটা হচ্ছে যগ্রু। এই তো এই ভাগ করা হয় এই তিনটা ভাগে। তাহলে যদি প্রশ্ন করে অর্থগত দিক থেকে শব্দকে কয় ভাগে ভাগ করা হয়েছে, অ্যানসারটা হবে 3 ভাগে ভাগ করা হয়েছে। এখন আমাদের এই টপিকসটা হচ্ছে মূলত যে বিভিন্নভাবে বিভিন্ন জন পড়ায়। আচ্ছা, আমি আজকে আপনাকে খুব সহজভাবে পড়ানো ট্রাই করি, আপনারা শুধু দেখে যান। ইনশাআল্লাহ আশা করছি একটু পরেই আপনাদেরটা ক্লিয়ার হয়ে যাবে। একটু পরেই, জাস্ট আমাকে 2 থেকে 5 মিনিট সময় দেন, আপনি 3টা শব্দে আপনি ক্লিয়ার করতে পারবেন ইনশাআল্লাহ। এখন দেখেন, যৌগিক শব্দ হচ্ছে যে সকল শব্দ উৎসগত ও ব্যবহারিক, আকার হবে লিখে হচ্ছে ব্যবহারিক অর্থ একই। আর কি বলছি, যে সকল শব্দের কি বলছি উৎসগত, কি ভাইয়া, উৎসগত ও ব্যবহারিক অর্থ একই। এখন উৎসগত অর্থ কি, অর্থাৎ ডিকশনারিতে যে অর্থটা দেওয়া আছে সেটা হচ্ছে বলতে পারেন উৎসগত অর্থ। যেমন মাথা বলতে সেখানে মস্তক দেওয়া আছে, হ্যাঁ, তার হচ্ছে কি যে শির দেওয়া আছে, মাথা বলতে মাথায় বোঝাচ্ছে। আর এই মাথাটাকে আমরা বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারি। তার মানে কি, যে ডিকশনারিতে যে ঠিক আছে অর্থ দেওয়া থাকে সেটা হচ্ছে এটা তো হবে, সেটাকে বলা হয় থাকে উৎসগত, আর আমরা যে অর্থে ব্যবহার করি তাকে বলা হয় ব্যবহারিক। এই 2 অর্থ কি থাকবে ভাইয়া, 2 অর্থ একই থাকবে, ঠিক আছে, সেটাকে আমরা বলবো যৌগিক শব্দ। এখন রূঢ় বা রুরি শব্দ কি, মনে রাখবেন যে সকল শব্দের উৎসগত ও ব্যবহারিক অর্থ ভিন্ন ভিন্ন তাকেই বলা হয়ে থাকে রূঢ় বা রুরি শব্দ। আর যগ্রু শব্দ কি, যগ্রু শব্দ সেম, যে সকল শব্দের উৎসগত ও ব্যবহারিক অর্থ ভিন্ন তাকে আবার যগ্রু শব্দ বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, যে আপনি এখানেও বললেন যে উৎসগত ব্যবহারিক অর্থ ভিন্ন তাকে রূঢ় বা রুরি শব্দ বলে, আবার এখানেও বলতেছেন উৎসগত এবং ব্যবহারিক অর্থ কি হবে, ভিন্ন হবে, তাকে আমরা যগ্রু শব্দ বলবো। আসলে যগ্রুর, রূঢ় এবং রুরির মধ্যে পার্থক্য কি, মনে রাখবেন এই যগ্রুর শব্দটা গঠিত হবে সমাসের মাধ্যমে। কিসের মাধ্যমে গঠিত হবে, সমাসের মাধ্যমে গঠিত হবে। অর্থাৎ আমরা বলতে পারি এই যগ্রুর শব্দটা হচ্ছে সমাস সাধিত শব্দ। আর রূঢ় বা রুরি কি, রূঢ় বা রুরি শব্দটা হচ্ছে এটা কয়েক ভাবে হতে পারে, যেমন সন্ধির মাধ্যমে হতে পারে, এখানে হতে পারে প্রত্যয়ের মাধ্যমে হতে পারে, প্রত্যয়, বা হতে পারে উপসর্গের মাধ্যমে হতে পারে, ঠিক আছে। তাহলে যখন দেখবেন যে সন্ধির মাধ্যমে হচ্ছে, প্রত্যয়ের মাধ্যমে হচ্ছে, উপসর্গের মাধ্যমে হচ্ছে, তখন সেটা রূঢ় বা রুরি। আর যখন দেখবেন সমাসের মাধ্যমে গঠিত হচ্ছে তাকেই বলা হয়ে থাকে মূলত যগ্রু।
তাহলে কি যখন দেখবো যে ব্যবহারিক এবং উৎসগত অর্থ থাকবে একই, তাকে আমরা বলবো যৌগিক শব্দ। আর যখন ভিন্ন থাকবে সেটা রুর বা রুরি হতে পারে, যোগরুর হতে পারে। যদি সেটা সমাস সাধিত হয় তাকে বলবো যোগরুর, আর যদি সেটা সমাস সাধিত না হয় তাকে আমরা বলবো রুর বা রুরি। ওকে, তাহলে আসেন আমরা একটু এক্সাম্পল দেখি। যদি আমরা একটু এক্সাম্পল দেখি, যদি আমরা বলি দেখেন যে এই যে মধু, একটা শব্দ বললাম। আচ্ছা, মধুরকে আমরা নর্মালি ভাঙলে কি পাবো? ভাঙলে পাবো মধু যোগ র, রাইট? এখন দেখি তো মধু কি মিষ্টি জাতীয় কোনো কিছু। আবার মধুর মানে কি, যদি বলি যে মধুর কথা বলিও না, তাহলে কি মিষ্টি কথা বলিও না, তাহলে কি মধুর আর মিষ্টি, মধু এবং মধুর সেম জিনিস না? তার মানে কি এটা হচ্ছে আমাদের উৎসগত, উৎসগত, আর এই মধুরটা হচ্ছে আমাদের ব্যবহারিক। দেখেন তো দুইটা অর্থই কি একই আছে না? যখন এই উৎসগত এবং ব্যবহারিক অর্থ একই থাকবে তাকে আমরা কি শব্দ বলবো? তাকে আমরা বলবো যৌগিক শব্দ। ওকে, আচ্ছা যেমন দেখেন তো যদি বলি যে গায়ক, গায়ক শব্দটা দেখেন তো যদি আমরা ভাঙি কি পাবো? গই জগ নক অথবা অক, ঠিক আছে, গায়ক। এখন দেখেন গই মানে কি? গই মানে হচ্ছে গান, গই মানে কি? গান, ঠিক আছে। আর নক বা অক এই প্রত্যয়টা অর্থ দেয় যে করে, তাহলে কি অর্থ কি পাচ্ছে? গান যে করে। তাহলে কি উৎসগত অর্থটা কি? গান যে করে। আর গায়ক বলতে কি যে নাচে তাকে আমরা গায়ক বলি না, যে গান গায় তাকেই গায়ক বলি। এটা কিন্তু উৎসগত আর ব্যবহারিক অর্থ কি একই না? যখন এই উৎসগত এবং ব্যবহারিক অর্থ একই হবে তাকে আমরা কি শব্দ বলবো? যৌগিক শব্দ, ঠিক আছে। দেখেন যদি বলি যে কর্তব্য, যদি বলি তাহলে কর্তব্য কি? কর্তব্য হচ্ছে ক্রি প্লাস তব্য। দেখেন ক্রি মানে হচ্ছে কাজ, ঠিক আছে, আর তব্য মানে হচ্ছে উচিত অর্থ দেয়। তাহলে কি অর্থাৎ যে কাজটা করা উচিত তাকেই তো আমরা কর্তব্য বলি। তাহলে কিন্তু উৎসগত এবং ব্যবহারিক অর্থ সেম না? যখন এই উৎসগত এবং ব্যবহারিক অর্থ সেম হবে তাকে আমরা কি শব্দ বলবো? যৌগিক শব্দ। আচ্ছা বলেন এখন যৌগিক শব্দের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা? বলেন যৌগিক শব্দের কনসেপ্টটা ক্লিয়ার কিনা? দেখি যে সকল শব্দের উৎসগত এবং ব্যবহারিক অর্থ কি থাকবে ভাইয়া? একই থাকবে তাকে আমরা যৌগিক শব্দ বলবো। জানাদন শরীফ জাকিয়া বলছে ক্লিয়ার, নাইনা বলছে ক্লিয়ার, নরিন বলছে ক্লিয়ার, অজন্তা আক্তার বলছে জি। ওকে, বেশি ক্লিয়ার মনে হয়। আসমাল হোসনা বলছে ক্লিয়ার, রাজাদানি বলছে হয়েছে। আচ্ছা, তার মানে আপনারা ক্লিয়ার করে ফেলতেছেন। জি ভাইয়া। মায়াবতী না, কেন না মায়াবতী? আমি কি বলছি আপনার আগের স্লাইডটা তাকাতে হবে তাহলে মায়াবতী। আচ্ছা আসেন আমরা একটু আগের স্লাইড থেকে মায়াবতী কি বলেছিলাম মনে আছে? যে উৎসগত, তার কি সে যে জায়গা থেকে উৎপন্ন বা উৎপত্তি ঘটেছে, যার জন্ম হয়েছে সেই অর্থটা। আর যে অর্থে ব্যবহার করি সেটা হচ্ছে ব্যবহারিক, যখন একই থাকবে ওকে তাকে আমরা কি শব্দ বলবো? যৌগিক শব্দ। এবার আসেন পরে উদাহরণগুলো দেখেন তো একটু। যদি উদাহরণ দেখেন তো মধুর, মধুরটা তৈরি হয়েছে কিভাবে? মধুর সঙ্গে র যুক্ত হয়ে মধুর তৈরি হয়েছে, রাইট? তাহলে কি মধুর মানে মিষ্টান্ন, আর মধু এটাও তো মিষ্টি জাতীয়। তাহলে কি ওই মূলত মিষ্টি জাতীয় কোনো কিছু বোঝানোর জন্যই উৎসগত আর ব্যবহারিক অর্থ সেম। আচ্ছা দেখেন তো কর্তব্য, এটা তৈরি হয়েছে কিভাবে? ক্রিযোগ তব্য। তব্য মানে কি যা উচিত, আর ক্রি মানে কাজ, অর্থাৎ যে কাজটা করা উচিত। আমরা বলি না কর্তব্য, অর্থাৎ এটা তোমার কর্তব্য, অর্থাৎ এটা তোমার করা উচিত। তাহলে কি সেম না? উৎসগত এবং ব্যবহারিক অর্থ সেম। দেখেন তো
গই যোগ নক বা অক, গই মানে গান, অক বা নক মানে যে করে, যে গান করে তাকেই তো গায়ক বলি। তাহলে উৎসগত এবং ব্যবহারিকত সেম, তাহলে এটাই হচ্ছে কি যখন উৎসগত ব্যবহারিকত একই হবে তার নামে কোন শব্দ? যৌগিক শব্দ। গায়ক সমাস, গায়ক সমাস, আচ্ছা গান করে যে গায়ক, কিন্তু দেখেন গায়কের আসলে গঠনটা কিভাবে? গায়কটা হচ্ছে মূলত যে প্রকৃতি প্রত্যয় সাধিত শব্দ, প্রকৃতি প্রত্যয় সাধিত শব্দ, ঠিক আছে? গায়ক হচ্ছে মূলত প্রকৃতি প্রত্যয় সাধিত শব্দ। আচ্ছা ভাইয়া বুঝছি, থ্যাংক ইউ। তাহলে আমরা টু প্র্যাকটিস পরে করব, একবার শেষে। আগে আমরা রুর বা রুরি শব্দটা দেখি। কি দেখবো? রুর বা রুরি শব্দ, রুর বা রুরি শব্দ দেখবো কেমন। এখন রুর বা রুরি শব্দের ক্ষেত্রে কি পড়েছিলাম মনে আছে আপনাদের? দেখেন আরেকবার স্লাইডটা দেখেন। রুর বা রুরি শব্দের ক্ষেত্রে পড়েছিলাম যে যেটার উৎসগত ব্যবহারিক অর্থ কি থাকবে? ভিন্ন থাকবে, এবং সেটা কি দ্বারা গঠিত হবে? হয় সন্ধি, নাইলে প্রকৃতি প্রত্যয় বা উপসর্গ, অর্থাৎ সমাসের বাইরে যেটা দ্বারা গঠিত হবে সেটাই হচ্ছে রুর বা রুরি শব্দ। তাহলে আসেন আমরা একটু দেখি। যদি আমরা একটা শব্দ বলি, যদি বলি যে গবেষণা, দেখেন গবেষণা, এখন গবেষণাকে আমরা ভাঙলে কি পাই? গোযোগ, গোযোগ এসো না, দেখেন তো গোযোগ এসো না, এখানে কি সন্ধি ঘটলো না বলেন তো? এখানে অবশ্যই সন্ধি ঘটলো। এখন দেখেন গো মানে কি? গো মানে আমরা জানি গো মানে হচ্ছে গরু, গো মানে গয় ওকার রয় রসুকার, গরু, গরু মানে কিন্তু দেখেন এটা। আর এসো না মানে হচ্ছে খোঁজা, তাহলে কি গবেষণা মানে কি পাচ্ছি? গবেষণা মানে হচ্ছে গরু খোঁজা। এখন বলেন তো আমরা যখন কোনো কিছু বিশেষভাবে বিশ্লেষণ করি বা কোনো কিছু নিয়ে মাথার চুল ছেঁড়া বিশ্লেষণ করি সেটাকে তো আমরা গবেষণা বলি, কিন্তু এখানে উৎসগত অর্থ কি ছিল? গরু খোঁজা। এখন যদি বলি যে আকাশ গবেষণা করতে গেছেন, তার মানে কি আকাশ গরু খুঁজতে গেছেন? কখনোই তো আমরা এই অর্থে ব্যবহার করি না। আমরা এটা ব্যবহার করি কি অর্থে? যে বিশেষভাবে বিশ্লেষণ অর্থে আমরা ব্যবহার করি, অর্থাৎ বিশেষভাবে বিশ্লেষণ। কারণ কি এখানে বলতেছে গরু খোঁজা, ব্যবহার করতেছি বিশ্লেষণ অর্থে। তাই দেখেন তো উৎসগত অর্থ ব্যবহারিক অর্থ কি ভিন্ন না? আর সেটা কি সমাস সাধিত শব্দ না, এটা সন্ধি সাধিত শব্দ, অর্থাৎ সমাসের বাইরে থাকবে, উৎসগত এবং ব্যবহারিক অর্থ ভিন্ন হবে, তাকে আমরা রুর বা রুরি শব্দ বলবো। বলেন এই গবেষণা শব্দটা যে রুর বা রুরি বুঝতে পারছেন কিনা? হ্যাঁ গোযোগ এসো না, ঠিক আছে, বলেন ক্লিয়ার কিনা? জি ক্লিয়ার ক্লিয়ার, মাশাআল্লাহ। তোমরা এত ভালো পারো কেন? হ্যাঁ তোমরা অনেক ভালো পারো, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আপনাকে যদি আমি আর কিছু শব্দ বলি, যদি বলি যে মাংস, দেখেন শব্দটা দেখেন, যদি বলি যে মাংস, আচ্ছা মাংসকে ভাঙলে আমরা কি পাবো দেখেন তো? মাংসকে ভাঙলে আমরা পাবো মাযোগ অংশ, ঠিক আছে, মাযোগ অংশ। তাহলে কি মাংস বলতে কি বোঝাচ্ছে? মায়ের অংশ। মাংস কি বলি মায়ের অংশ? না, তাহলে মাংস বলতে কি যে আমরা মিট বাদা খাচ্ছি, ওই যে গোস্তকেই বোঝাচ্ছি, এখানে তো মায়ের অংশকে কখনোই বোঝা হয় না। তাই এটা কি সন্ধি ঘটলো, কিন্তু উৎসগত অর্থ এবং ব্যবহারিক অর্থ ভিন্ন হলো, তাকে আমরা রুর বা রুরি শব্দ বলবো। বুঝতে পারছেন? এবং যদি দেখেন তো, যদি আমি একটা শব্দ বলি, যদি বলি যে প্রবীণ, প্রবীণ, এখন এটা চিন্তা করেন প্রবীণ কি বুড়া মানুষ না, যাদের বয়স 50-এর উপরে বা 60-এর উপরে, তাহলে একে ভাঙলে আমরা কি পাবো? প্রযোগ বিন, দেখেন প্রযোগ বিন।
এই প্রো মানে কি? এই প্রো শব্দের অর্থ হচ্ছে প্রকৃষ্ট। প্রকৃষ্ট কথাটার সহজ অর্থ হচ্ছে ভালো বা উত্তম, ঠিক আছে, ভালো। আর বিন মানে হচ্ছে বাঁশি। তাহলে দেখেন তো অর্থগত দিকটা কি তাকাচ্ছে, যে ভালো বাঁশি বাজায় তাকে কি প্রবীণ বলা হয়? না। তাহলে কি আমার দাদা প্রবীণ, তাহলে কি আমার দাদা ভালো বাঁশি বাজায়? না। প্রবীণ বলতে বোঝাচ্ছে বয়স্ক মানুষকে। আর প্রো যোগ বিন অর্থাৎ প্রকৃষ্ট বা ভালো বাঁশি বাজাইছে তাকে কিন্তু এটা হচ্ছে উৎসগত, এটা হচ্ছে ব্যবহারিক। আচ্ছা এখানে দেখেন তো, এখানে যে প্রোটা কি, প্রোটা কি একটা উপসর্গ না? প্রো পরা প্রতি পরি, এটা হচ্ছে একটা উপসর্গ। তাহলে কি এটা উপসর্গ জাতীয় শব্দ না? উপসর্গ যোগের শব্দটা হইলো এবং উৎসগত এবং ব্যবহারিকত ভিন্ন হইলো, তাকে আমরা কি শব্দ বলবো? রুর বা রুরি শব্দ বলবো। তাহলে আমরা মনে রাখবো যেটা উৎসগত এবং ব্যবহারিকত একই সেটা যৌগিক শব্দ, আর যেটা ভিন্ন সেটা রুর বা রুরি শব্দ। তাই বলে বাকি উদাহরণগুলো বুঝতে পারছেন? যৌগিক শব্দটা আরেকবার বোঝান। আচ্ছা আমরা শেষে আবার ক্যালকুলেট করব, হ্যাঁ একটু ধৈর্য ধরেন। না আমরা ক্লাসে মন দিব, কমেন্টও ভাবে মন দিব না। আমি যখন কমেন্ট করতে বলবো তখন কমেন্ট করবেন। আজ দানিয়া বলছে ক্লিয়ার, বাকিদের কি অবস্থা? রুর বা রুরি শব্দ ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া বুঝতে পারছি। উপসর্গ, হ্যাঁ জি। অধরা অর্থে বলছে জি, অজন্তা অর্থে বলছে জি, আফরিন জাহারানিকে বলছে ক্লিয়ার। আচ্ছা নরসিন বলছে ভাই কেমন আছেন, আপনার কাছে কি কমছে? জি আপু ভালো আছি আলহামদুলিল্লাহ, আগের থেকে অনেক ভালো আছি। ভাইয়া আরেকবার বলেন। আচ্ছা আরেকবার কি, তোমাকে তাহলে এই কনসেপ্টটা তাহলে আরেকবার দেখতে হবে। কোন কনসেপ্টটা? এই যে প্রথম যে পেজটা ছিল, কি বলেছিলাম? রুল বা রুলি শব্দের ক্ষেত্রে উৎসগত ব্যবহারিক অর্থ কি থাকবে? ভিন্ন থাকবে। এবং সেটা কি দ্বারা? সেটা সন্ধি প্রত্যয় বা উপসর্গ দ্বারা হতে পারে। তার মানে কি সমাসের বাইরে, আর বাকি যে নিয়ম আছে যে কোনো ভাবে হতে পারে সমাসের বাইরে। ওকে, এই পয়েন্টটা মাথায় রাখো যে উৎসগত ব্যবহারগত ভিন্ন হবে কিন্তু সমাস সাধিত শব্দ হবে না। এবার তুমি একটু আসো, এখন তুমি দেখো, দেখো তো প্রো বিন, দেখো তো প্রো এটা হচ্ছে উপসর্গ, বিন হচ্ছে কি বাঁশি, প্রো মানে প্রকৃষ্ট বা ভালো, এটা হচ্ছে বাঁশি। যে ভালো বাঁশি বাজায় তাকে কি প্রবীণ বলি? না। প্রবীণ বলতে বয়স্ক মানুষকে বলি না। তাহলে কি এটা উৎসগত অর্থ, এটা ব্যবহারিক অর্থ, দুইটাই ভিন্ন। তাহলে ভিন্ন হলে সেটা কি হবে? রুল বা রুলি। গবেষণা, গোযোগ এসো না, গরু খোঁজা, আমরা কি গবেষণা বলতে গরু খোঁজাকে বুঝি? না। আমরা কি বুঝি? আমরা বুঝি বিশেষভাবে বিশ্লেষণ। তার মানে কি যে উৎসগত এবং ব্যবহৃত ভিন্ন, এখানে সন্ধি সাধিত শব্দ, এটা কি কি বলবো? রুল বা রুলি শব্দ। মা যোগ অংশ, মাংস, মাংস বলতে কি মায়ের অংশকে বোঝানো হয়? না। এটা কি? এটা গোস্তকে বোঝানো হয় বা খাদ্য জাতীয় কিছুকে বোঝানো হচ্ছে। তাহলে কি উৎসগত ব্যবহৃত ভিন্ন, তাহলে কি বলবো? রুল বা রুলি। আলো ছায়া এবার বুঝতে পারছেন আশা করছি, রিপ্লাই করে দিচ্ছে অলরেডি। তাহলে আসেন আমরা একটু যোগরূপ দেখি। অল ক্লিয়ার, নেক্সট। আচ্ছা নেক্সট, হ্যাঁ নেক্সট আমরা মাথায় রাখবো যোগরুর শব্দ। যোগ রুর শব্দ, ওকে। দেখতে হবে যোগরুর শব্দটা কি। যোগরুর শব্দের প্রথম কনসেপ্টটা মাথায় রাখতে হবে, এটা সমাস সাধিত। কি সাধিত ভাইয়া? সমাস সাধিত। সমাস সাধিত মানে কি? সমাসের মাধ্যমে গঠিত হবে এই শব্দ। আসেন দেখেন, যদি আমি বলি যে বলদ, আচ্ছা বলদ বলতে কি? গরু, রাইট? কিন্তু না, আসলে বলদটা আসলে কাকে বোঝায় দেখেন তো। যদি আমি বলি যে বলদ ইকুয়াল বল দেয় যে, বল দেয় যে, আচ্ছা বল দেয় যে তাকে বলি বলদ। তাহলে কি এই যে দেয়টা আমরা জানছিলাম, সমাজ যারা জানি তারা একটু মনোযোগ দিই, এই দেয়টা হচ্ছে কৃদন্ত পদ। কৃদন্ত পদ, আর কৃদন্ত পদের পূর্বে যা থাকবে তার নাম উপপদ। উপপদ, ওকে। আর উপপদ এবং কৃদন্ত পদ মিলে যে সমাস হয় তার নাম উপপদ তৎপুরুষ সমাস।
এটা তোমাদের লাগবে না, এখানে জাস্ট একটু বুঝাই দিচ্ছি। তো দেখো উপপদ তৎপুরুষ সমাস, তার মানে কি এই বলদ যে শব্দটা আছে এটা সমাস সাধিত শব্দ, রাইট? তার কি বল দেয় যে বলদ। আচ্ছা এখন বলেন তো পৃথিবীতে এমন কোন প্রাণী আছে বা এমন কোন বস্তু আছে যে বল প্রয়োগ করে না? মানুষ তো কি হেঁটে যায়, কাজ করে, সেও তো বল প্রয়োগ করে। তুমি কলম দিয়ে এখন লিখতেছো, তুমিও বল প্রয়োগ করতেছো। তুমি খাটে বসে আছো, তাহলে কি তুমি বল প্রয়োগ করতেছো খাটের উপরে? তাহলে কি পৃথিবীতে প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা বস্তুই বল প্রয়োগ করে, কিন্তু বলদ বলতে কি প্রত্যেকটা প্রাণীকে বোঝায় না? অনেকগুলো অর্থ আছে, কিন্তু বোঝায় একটা নির্দিষ্ট অর্থকে। তাহলে কি বলদ বলতে বোঝায় এটা একটা গরু বিশেষকে বোঝায়, একটা গরু বিশেষকে বোঝাচ্ছে। তাহলে সমাস সাধিত শব্দ হবে, ঠিক আছে? উৎপত্তিগত বা উৎসগত অনেক অর্থ থাকবে, কিন্তু বোঝাবে নির্দিষ্ট একটাকে। বা উৎসগত অর্থ এবং ব্যবহারিকত ভিন্ন হবে, তাকে আমরা কি শব্দ বলবো? যোগরূঢ় শব্দ। বলো এই বলদ শব্দ বুঝছো কিনা? যার বুদ্ধি নাই ভাইয়া সেই বলদ না, ওই বলদ সেই বলদ না, ঠিক আছে? কমেন্টের কালার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা না সাদাই, আমরা সাদাই দেখতেছি, আপনি করতেই থাকেন। বলেন এই যে যোগরূঢ় শব্দ একটা শব্দ, এই শব্দটা বুঝলে বাকিগুলো বুঝতে পারবে। জি বুঝছি, বুঝতে পারছি। বাকিদের কি অবস্থা? আচ্ছা আচ্ছা আমরা আর একটা উদাহরণ দেখি। দেখেন তো যদি বলি যে পঙ্কজ, জ, তাই পঙ্কজ কি? পঙ্কে, পঙ্কে জন্মে, জন্মে যা, তাকে বলে পঙ্কজ। এখন তুমি দেখো তো এখানে পঙ্ক মানে কি? এখানে পঙ্ক মানে হচ্ছে কাদা, কাদা, অর্থাৎ পানির নিচে যে নরম মাটিটা থাকে সেটা হচ্ছে কাদা। আর এখানে পঙ্ক বলতে কাদাকে বোঝানো হচ্ছে। আচ্ছা বলো তো কাদায় জন্মে যা, কাদায় কি কি জন্মাতে পারে? কাদায় ঝিনুক থাকতে পারে, শামুক থাকতে পারে, শ্যাওলা জন্মাতে পারে, তারপরে কি অনেক কিছু কাদায় জন্মাতে পারে না? কিন্তু পঙ্কজ বলতে কি ঝিনুক, শামুক, শ্যাওলাকে বোঝাচ্ছে না, পঙ্কজ বলতে বোঝাচ্ছে পদ্ম ফুলকে। দেখেন এটার এটার উৎসগত অর্থ অনেক আছে, কিন্তু বোঝাচ্ছে নির্দিষ্ট কাকে? পদ্ম ফুলকে। তাহলে সমাস সাধিত শব্দ অনেকগুলো অর্থ থাকলেও নির্দিষ্ট একটা অর্থকে বোঝাবে। তাহলে কি উৎসগত এবং ব্যবহারিক অর্থ ভিন্ন হবে এবং সমাস সাধিত হবে, তাকে আমরা কি বলবো? যোগরূঢ় শব্দ বলবো। ওকে আচ্ছা যদি আমি বলি যে রাজপুত, দেখেন রাজপুত, রাজপুত মানে কি? রাজার পুত্র, রাইট? রাজার পুত্র। তার মানে কি রাজার পুত্র বলতে পৃথিবীর সমস্ত রাজার পুত্র, কিন্তু রাজপুত বলতে কি আসলেই রাজার পুত্রকে বোঝায় না। রাজপুত বলতে কোন রাজার ছেলেকে বোঝাচ্ছে না, রাজপুত বলতে বোঝাচ্ছে ভারতের একটা বংশকে বোঝানো হচ্ছে। ওই যে আপনার একটা নায়করা সুইসাইড করলো না, সুশান্ত সিং রাজপুত, তার মানে কি রাজপুত ছিল তাদের বংশ পদবী। তার মানে কি এখানে রাজার পুত্রকে না বুঝিয়ে বোঝাচ্ছে একটা বংশকে। দেখেন সমাস সাধিত শব্দ কিন্তু ভিন্নার্থে ব্যবহার করা হচ্ছে, অর্থ একই নয়, ভিন্ন। তাহলে সেটাই কোন শব্দ হচ্ছে? যোগরূঢ় শব্দ। বলেন পঙ্কজ, রাজপুত, বলদ এগুলো বুঝতে পারছেন কিনা? বলেন বুঝতে পারছেন কিনা? হ্যাঁ এই তো। আচ্ছা এখন বলি আপনাদের একটা আরেকবার অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, যারা এখনো যারা আচ্ছা আমি বলি যে যারা আপনারা এখনো সিদ্ধান্তহীনতায় আছেন তাদের উদ্দেশ্যে বলি যে আমাদের নার্সিং ফার্স্ট টাইম এবং নার্সিং সেকেন্ড টাইমে যারা আছেন এবং থার্ড টাইমে যারা আছেন, নার্সিং এ কিন্তু 3 বছর পরীক্ষা দেওয়া যায়।
তাদের উদ্দেশ্যে বলছি, তারা যারা সিদ্ধান্তহীনতায় ভুগছেন যে কোথায় ভর্তি হবেন, কেমন সার্ভিস পাবেন, যাদের ঢাকা আসা সম্ভব না বা অফলাইনে করা সম্ভব হচ্ছে না, অনলাইনে করতে চাচ্ছেন, তাদের জন্য একটা বেস্ট প্লেস হচ্ছে গার্ডিয়ান নার্সিং। কেননা এখানে অ্যাপস এর মাধ্যমে, জুমের মাধ্যমে এবং উইথ ভয়েসের মাধ্যমে আমাদের কিন্তু ক্লাসগুলো হয়। এবং দেখো যে এখানে 100টা মডেল টেস্ট থাকবে। হ্যাঁ, তাহলে দেখেন যে 100টা মডেল টেস্ট থাকবে এবং দেখেন 20টা সুপার মডেল টেস্ট থাকবে, 10টি সাবজেক্ট ফাইনাল থাকবে, অর্থাৎ প্রত্যেকটা বিষয় ভিত্তিক থাকবে। এবং বিষয় ভিত্তিক লেকচার শিট তো আছে, আমাদের স্টুডেন্টরা পাচ্ছে, তোমরা পেয়ে যাবা। যারা অফলাইনে ভর্তি হবা তারা কুরিয়ারের মাধ্যমে তোমরা এই যে আমাদের যে বইগুলো আছে, স্পেশাল বইগুলো, এগুলো তোমরা পেয়ে যাবা ইনশাআল্লাহ। হ্যাঁ, আর 10টি স্পেশাল লাইভ এক্সাম থাকবে। লাইভ এক্সাম কেমন, তোমরা জুমে অ্যাড হয়ে তোমাদের লাইভে একবার সরাসরি, এমন না তুমি ফিলেই করতে পারবা না যে তুমি বাসায় বসে এক্সাম দিচ্ছ, তোমার মনে হবে যে তুমি আমাদের এখানে ক্লাসে বসে এক্সাম দিচ্ছ। পরীক্ষার আগে স্পেশাল সাজেশন তো আছেই। আর তোমরা জানো গার্ডিয়ান বই থেকে প্রতি বছরেই সর্বাধিক সংখ্যক কমন আসে, আমাদের এখান থেকে সর্বাধিক সংখ্যক স্টুডেন্ট চান্স পায়। এজন্য তোমার জন্য সব থেকে বেস্ট প্লেস হবে এটা। এবং দেখেন যারা অনলাইন কোর্সে ভর্তি হচ্ছে তারা কি কি পাচ্ছে, 150টা অর্থাৎ 150টা লাইভ ক্লাস পাচ্ছেন, যেটা যেটা আপনাকে, ঠিক আছে, উঁচু থেকে উচ্চতর একে অনেক দূর নিয়ে যেতে পারে। দেখেন 150টা ক্লাস টেস্ট পাচ্ছেন, 50টা সলভ ক্লাস, তাহলে টোটাল ক্লাস কিন্তু পাচ্ছেন আপনি 200টা ক্লাস। কোনো একজন স্টুডেন্ট যদি 200টা ক্লাস করে, 1-2টা করে ক্লাস করে যদি একটা করে এমসিকিউ কমন পায়, তাহলে সে অনায়াসে 100টা এমসিকিউ কমন পাবে। কিন্তু তার মানে এটা তোমাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি। তোমরা তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও, আর 10 তারিখের মধ্যে যদি ভর্তি হয়ে যাও, একটা অপরচুনিটি আছে, একটা বিশাল অফার আছে। তোমরা অফিসে, ঠিক আছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট করে তোমরা ডিটেলস দেখে নাও। ঠিক আছে, এবার ক্লাসে আসি। ভাইয়া নার্সিং 3বার এক্সাম দিতে পারবো? প্রথম জানলাম, প্রথম জানলেন। হ্যাঁ, এই যে প্রথম অনেক কিছু জানবেন। হ্যাঁ, আপনারা যদি যুক্ত হন রেগুলার আমাদের সঙ্গে থাকবেন, চলবেন, আমাদের যদি অধীনে থাকেন, তাহলে কিন্তু আপনারা নতুন কিছু জানতেই পারবেন, এটা স্বাভাবিক। আচ্ছা, সিনিয়র স্টাফ না চলে চায়, দেখেন যে আমরা যে প্রফেসটা পড়াচ্ছি এটা কিন্তু জবের ক্ষেত্রে প্রযোজ্য এবং এডমিশনের ক্ষেত্রে। আপনারা তো এডমিশন করে গেছেন, তাই না? এডমিশন করে গিয়ে বুঝছেন না যে এগুলোই পড়ানো হতো, এবং এগুলোই কিন্তু আপনাকে ভেঙে ভেঙে এখন জবের জন্য করতে হচ্ছে। আমাদের পেজ যখন ব্যাচ করা হয়, প্রত্যেকটা শব্দ, যত টাইপের শব্দ আছে, আমরা 20টা 30টা করে এক্সাম্পল একসঙ্গে করি, ঠিক আছে? তাই আমরা এমন কিছু পড়বো না, ঠিক আছে, যে যার বাইরে থেকে প্রশ্ন আসে। মনে রাখবেন, আমরা যা পড়াবো আর আপনারা যা পড়বেন, এর বাইরে কখনোই প্রশ্ন হবে না। আমাদের সময় তো 3বার ছিল না, এখন 3বার আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা যোগরু শব্দ বুঝতে পারছি। আসো তাহলে আমরা একটু প্র্যাকটিস করি, দেখি আমরা বুঝতে পারি কিনা। আচ্ছা দেখেন, আপনারা বলেন, এটা কিন্তু আপনাদের অপশন 3টা, অপশন 3টা আমি লিখে দিচ্ছি। ক নাম্বার অপশন, আগে অপশন দিচ্ছি, ঠিক আছে? ক নাম্বার অপশন হবে যৌগিক শব্দ, যৌগিক, আগে অপশন পরে প্রশ্ন, আজকে প্রথম ব্যতিক্রম। খ নাম্বার অপশন থাকবে, খ নাম্বার অপশন থাকবে রুর, রুর বা রুরি। আর গ নাম্বার অপশন থাকবে, আমাদের অপশন আজকে 3টা থাকবে, আর থাকবে জগরুর। ওকে, আর থাকবে জগরুর, 3টা অপশন। আসেন এবার আমরা প্রশ্ন দেখবো, প্রশ্ন দেখবো আর এবার অ্যান্সার করব, ঠিক আছে? আচ্ছা বলেন, যদি বলি যে জলদ, জলদ, জলদ কোন শব্দ? যৌগিক, রুরবারুরি, জগরুর। দেখি কে পারে। জলদ, জলদ কোন শব্দ? আজকে নেট কি এমন গালি দিচ্ছি, এটা যদি কোনো তাহলে নিঃসঙ্গে ছেড়ে দিচ্ছে পালাতে। আচ্ছা বাদ দেন, অ্যান্সার করেন, কি অবস্থা?
নেটকে গালি দিয়ে লাভ নাই। পিচ্চি কুইন অ্যান্সার করেছেন, বাকিদের কি অবস্থা? আর কি অ্যান্সার করলো, কই গেল? আজদানি অ্যান্সার করেছেন, আফরিন রানীকে অ্যান্সার করেছেন, বাকিদের কি অবস্থা দেখি পারে কিনা। যারা নতুন আছেন তারা অ্যান্সার করে দেখি, নতুনদের সঙ্গে কমিউনিকেশন করতে ভালোই লাগে। কুসুম চাকমা বলেছেন, অ্যান্সার করেছেন। অজান্তা আক্তার অ্যান্সার করেছেন, হালতিনু মারমা অ্যান্সার করেছেন, জান্নাত ইসলাম অ্যান্সার করেছেন, বাকিদের কি অবস্থা? শেখ নাদিয়া অ্যান্সার করেছেন, তাসনিম অ্যান্সার করেছেন, বাকিদের কি অবস্থা বলেন? মুনতা তাবাচ্ছুম হিমি। আচ্ছা দেখেন, জলটা আসলে কি? জলটা হচ্ছে জল দেয় যে, জল দেয় যে। আচ্ছা আপনাকে একটা টেকনিক দিয়ে মনে রাখবেন, এই যেগুলো যোগরুর শব্দ আছে, যেগুলো যোগরুর শব্দ আছে, অধিকাংশ শব্দ হচ্ছে এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ, অধিকাংশ শব্দগুলো হচ্ছে এক কথায় প্রকাশ থাকে। যেমন দেখেন, জল দেয় যে জলদ। যদি আপনাকে বলি যে ফল দেয় যে সে কে, ফল দেয় যে, তাহলে সেটা কি হবে? সে হবে ফলদ, ফলদ। ঠিক আছে, তারপরে কি, যে ফল দেয় যে ফলদ, জল দেয় যে জলদ, বল দেয় যে বলদ, পঙ্কে জন্মে যা পঙ্কজ। দেখেন তো অধিকাংশগুলো কি এক কথায় প্রকাশ না? তাই এটা কি সমাজসাধিত শব্দ? জল দেয় যে, দেখেন জল কে দেয়? পুকুর থেকেও জল পাই। জল কোথেকে পাই? টিউবওয়েল থেকেও পাই। জল কি বৃষ্টি থেকেও পাই। জল কি দোকানদারও জল দেয়। তাহলে কি এখানে জল দেয় বলতে অনেকগুলো অর্থ আছে, কিন্তু জলদ বলতে বোঝানো হয় মেঘ, মেঘ, মেঘ। তাকে বিশেষ অর্থে ব্যবহার করা হলো, সমাজসাধিত শব্দ, তাই অ্যান্সারটা হবে যোগরূঢ়। এখন দেখেন তো, ফল দেয় যে, ফল দোকানদারও দিতে পারে, আত্মীয় স্বজনের বাসা যাবেন সেখানেও দিতে পারে, কিন্তু ফলদ বলতে কি বোঝাচ্ছে? যে গাছটা ফল দেয় তাকে বোঝানো হচ্ছে। ওকে, হ্যাঁ, যারা যোগরূঢ় বলেছেন তারা রাইট বলেছেন। আসেন আর একটু প্র্যাকটিস করে দেখি কি অবস্থা। ওকে, এবার দেখি পারেন কিনা। আচ্ছা, যদি আমি বলি যে হরিণ কোন শব্দ? হরিণ, হরিণ কোন শব্দ? দেখি কি অবস্থা। খাইবেন আজকে তো কর, আজকে তো খাওয়াবি, সারাদিন আছে থাইকে একটা ক্লাস নিলাম। হয়েছে আমার, আচ্ছা হয়েছে, বাকি এটা অ্যান্সার করো। হরিণ কোন শব্দ? দেখি কে পারে। আচ্ছা, যারা সিনিয়র স্টাফ নার্সে ভর্তি হবেন তারা পেজে দ্রুত নক দেন, আমাদের ব্যাচ চলছে। ঠিক আছে, আচ্ছা 10 তারিখ থেকে আমাদের স্পেশাল দেখা যাচ্ছে সিক্রেট গ্রুপে ক্লাস শুরু হয়ে যাবে। আর সেখানে এরকম প্রত্যেকটা জিনিস সেখানে হচ্ছে ব্যাখ্যা করা হবে, কনসেপ্ট ক্লিয়ার তো করাই হবে, প্লাস প্রিভিয়াস কোশ্চেন এবং হচ্ছে আসার মতো যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো এ টু জেড আপনাদের সেখানে করানো হবে। কি কেউ পারতেছেন না নাকি কোনটা? আর কমেন্ট দেখি না। ও আমার কাছে আসেনি, নেট ছিল। নৌরিন নাহার অ্যান্সার করেছেন, ফারজান আক্তার অ্যান্সার করেছেন, পূজা মজুমদার, আসমাল হোসেন অ্যান্সার করেছেন, মায়াবী কন্যা, মিনহাজ, কাঠগোলাপ, আফরোজিরা। আচ্ছা, আপনারা অ্যান্সার করেছেন, অনেকের অ্যান্সার হচ্ছে, ঠিক আছে, অনেকের অ্যান্সার হচ্ছে। দেখি বাকিদের কি অবস্থা। তাসনিম রাগ করেছেন অপশনের উপরে, তিনটাই বলেছেন। পিচ্চি কুইন অ্যান্সার করেছেন, বৃষ্টি আচার্য অ্যান্সার করেছেন, নির্মাল অ্যান্সার করেছেন, সুস্মিতা কমন মার্সিন একটা তো হবেই, ক খ গ তিনটাই রাইট। হ্যাঁ, আচ্ছা শারমিন অ্যান্সার করেছেন। আচ্ছা আমরা বলি, আচ্ছা হরিণটা আসলে কি? কিন্তু হরিণকে আমরা বাংলা কি পাই? হরিণকে বাংলায় আমরা পাই
হরণ যোগ ইন। ওকে, তাহলে হরণ মানে কি? হরণ মানে কি? কেড়ে নেওয়া, কেড়ে নেয়া, রাইট? অর্থাৎ যে কেড়ে নেয় তাকে হরিণ বলে। তাহলে কি ডাকাতকে হরিণ বলার কথা? ডাকাত তো কেড়ে নেয়, ঠিক আছে। ছিনতাইকারীকে হরিণ বলার কথা, সে তো কেড়ে নিয়ে দৌড় দেয়। তাহলে কি হরিণ বলতে কি যে হরণ করে তাকে বোঝানো হচ্ছে? না। এখন দেখেন তো এটা কি সমাস সাধিত? না, সমাস সাধিত নয়, এটা হচ্ছে প্রত্যয় সাধিত। কারণ ইনটা হচ্ছে প্রত্যয়, এটা হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ। আমি কি সমাস সাধিত নয়? সমাস সাধিত নয় মানে কি? হয় সেটা যৌগিক হবে, নাহলে সেটা রুর বা রুরি হবে। এখন দেখেন এখানে হরণ করে যে, তাকে তো আমরা হরিণ বলি না। হরিণ বলতে বোঝায় কাকে? একটা প্রাণীকে বোঝায়, রাইট? একটা প্রাণীকে বোঝায়। তাহলে কি উৎসগত অর্থ আর ব্যবহারিক অর্থ ভিন্ন, তার নাম তাহলে কি হবে? রুর বা রুরি শব্দ। বুঝতে পারছেন? কমন মারছি। আচ্ছা, এখন দেখেন আপনাদের যে বইগুলো পাঠানো হয়েছে শব্দ তত্ত্বে যাবেন, যে দেখবেন ওখানে কিছু ইম্পর্টেন্ট শব্দ দেওয়া আছে। যেমন যৌগিকের ক্ষেত্রে বলছে যে যে তোমার যে দৈহিত্র, মিথিলা, ঠিক আছে, এরকম একটা ছন্দ দেওয়া আছে। আপনি যখন যোগরু যাবেন, এক বলদ রাজপুত, ঠিক আছে, এভাবে একটা ছন্দ দেওয়া আছে। আপনি যখন যোগরুর রুর বা রুরি শব্দতে যাবেন, তখন দেখবেন যে এক প্রবীণ, গবেষণায় পেলেন, সন্দেশ খেলে, ভালো বাঁশি বাজা যায়, ঠিক আছে। এই টাইপের কিছু ছন্দ আকারে আপনাদের বইগুলোতে দেওয়া আছে। সেই শব্দগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর যদি কোনো নতুন শব্দ পান, যদি আপনাদের কোনো কনফিউশন লাগে, কমেন্টের মাধ্যমে জানাবেন। ইনশাল্লাহ আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব সমাধান করার জন্য। আচ্ছা, ওভারঅল আপনাদের কাছে আমি এটা ওভারভিউ চাচ্ছি। এই যে আজকে যে আমরা ক্লাসটা করলাম, এই ক্লাসটা তোমরা বুঝতে পারছো কিনা? আর এই ক্লাসটা যে আজকে করলাম, এই ক্লাস দিয়ে আমাদের কোনো উপকার হবে কিনা? এইভাবে যদি পড়ানো যায় আপনাদের উপকার হবে নাকি ক্ষতি হবে? ঠিক আছে, ক্লাস রিভিউ চাচ্ছিলাম। আমার রিভিউ আজকে আমি নেব। বলেন, আজকের ক্লাসে কি শিখতে পারছেন নতুন কিছু? টোটালি বুঝতে পারছেন? যারা যারা বুঝতে পারছেন একটু কমেন্ট করে জানান, যারা বুঝতে পারেননি তারাও কমেন্ট করে জানান। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকেন না কেন, আমাদের একটু কমেন্টে জানিয়ে দেন ক্লাস বুঝতে পারছেন কিনা। ইয়া পারছি। আমাকে তো পুরানো বই দিয়েছে কি ভাই? পুরানো বই পাঠাইছেন স্টুডেন্টকে নাকি? না, পুরানো পাঠাইনি, হয়তো একটু ময়লা পড়ে গেছিল। লাগানো? ও আচ্ছা, ওই তাইলে লাগানো ছিল, ইয়াতে ছিল, হয়তো হয়েছে। জি ভাই, বুঝতে পারছি। জি ভাই, ভালো বুঝতে পেরেছি। আপনি বলছে বুঝতে পারছি, বাকিদের কি অবস্থা? নৌসিম বলছে জি আলহামদুলিল্লাহ বুঝছি। উপকার হবে, শেখ নাদিয়া বলছেন উপকার হবে ইনশাল্লাহ। মিনাজ বলছে জি ভাইয়া। মানব বলছে জি ভাইয়া, আমার তো হয়েছে এসে জান্নাত। আচ্ছা, বান্ধবী বুকে আসে, এটা কেমন কথা হলো? না, এটা আমরা আমাদের আগে ভর্তি হয়েছিলাম। আমরা কি লেকচার শিট পাবো না? হ্যাঁ, লেকচার শিট অবশ্যই পাবেন, ঠিক আছে। এটা হচ্ছে আসমাউল হুসনা। আচ্ছা, এটা কি আপনি কি সিনিয়র স্টাফ নার্সের আর আর নাকি আপনি প্রস্তুতি ব্যাচের? কোনটা? নার্সিং ভর্তি নাকি সিনিয়র স্টাফ নার্সের? একটু জানাবেন। জি ভাই, বুঝতে পারছি। বুঝি ভাই, জি ভাই, অনেক ভালো বুঝছি। আচ্ছা, উপকার হবে, তবে পুরোটা না, কারণ নেট আজকে খারাপ ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, এটা রেকর্ডেড আছে, আপনারা দেখতে পারবেন। সবাই অ্যাজ ডাউনলোড করছো তো? এই তন্ময় ভাই কই? আচ্ছা, হ্যাঁ ডাউনলোড করছি দাদা, আমি ডাউনলোড করেছি। আপনি তো অনেক ভালো করে বুঝিয়ে দিচ্ছেন, বুঝতে পারছি, থ্যাংক ইউ। তন্ময় ভাই, আপনার বাসা কই ভাই? কনে? আমার বাসা হচ্ছে যে যার জন্ম না হলে হয়তো এই নারীরা আজকে, ঠিক আছে, দৃষ্টি পেত না, পড়াশোনা করতো না। বেগম রোকেয়া শওকত হোসেনের বাসা আমার বাসার পাশে, রংপুর। নারী জাগরণের অগ্রদূত। জি ভাইয়া। বান্ধবী কোলাকুলি করি। সুস্মিতা, কোলাকুলি কোন সমাস বলেন তো? কোলাকুলি কোন সমাস দেখি? তন্ময় ভাই বাসা গুলশান। গুলশান নাকি গুলিস্তান? বানান মনে ভুল হয়েছে ভাইয়া, এটা দেখেন তো, চেক দিয়েন। জি ভাই, অনেক ভালো লাগছে। ওকে ফাইন। আলো ছায়া তো মানে আজকে প্রথম ছিলেন?
সিনিয়র স্টোরে। আচ্ছা, এটা পেয়ে যাবেন ইনশাল্লাহ, খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। কিভাবে অ্যাপস ডাউনলোড দিব? প্লে স্টোরে যাবেন, ঠিক আছে, গার্ডিয়ান নার্সিং লিখে সার্চ দিবেন, অ্যাপস আসবে, সেটা ডাউনলোড করবেন। আর যদি কোনো সমস্যা হয় আপনি অফিসে যোগাযোগ করবেন, এই যে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করলে পেয়ে যাবেন। নেট দুষ্টামি করেছে, খুবই দুষ্টু না? দুষ্টু মানে নটি? হ্যাঁ, নটি আছে তো, নিত্য করেছে উপপদ তৎপুরুষ সমাস, নটিও একটা সমাস। কিন্তু রোকেয়া হইতে চাইলে একটু বেশি ভণ্ডামি হয়ে যাবে। আচ্ছা, রোকেয়া হইতে চাইলে বেশি ভণ্ডামি হয়ে যাবে না। রোকেয়া খুব ভালো মানুষ ছিলেন, আমার দাদা বলেছিল। বেতিয়ার বহুব্রী, একজন বলছে দ্বন্দ্ব সমাস, ভাই দ্বন্দ্ব হবে না, বেতিয়ার বহুব্রী ঠিক আছে। ভাইয়া আপনার হাসি এবং আপনার পড়ান অনেক সুন্দর। ভাইরে ভাই, এই কথা যদি দেখে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, সমাস, প্রত্যয়, এগুলো ক্লাস কবে হবে? হ্যাঁ, এগুলো 100% হবে, ধারাবাহিকভাবে হবে। আমাদের সমাসে অলরেডি ফ্রি ক্লাস নিয়েছি, আমাদের পেজে আছে, আপনারা দেখে নেবেন। আর প্রকৃতি প্রত্যয় ক্লাসটা অবশ্যই নেব, হ্যাঁ, তো তাড়াতাড়ি নেব। ঠিক আছে, আপনাদের সঙ্গে কথা বলে ভালো লাগলো। এবারে যে আপনাদের যত কোশ্চেন আছে বই নিয়ে, শীট নিয়ে, সেরা বই, লেখা বই, সব প্রশ্ন করেন লিটন ভাইকে। হ্যাঁ, আসি, আল্লাহ হাফেজ। ওকে, আচ্ছা ধন্যবাদ। একজন হচ্ছে বারবার কমেন্ট করতেছিলেন, আসলে আমি এখানে আসার মোটেও ইচ্ছে ছিল না, যেহেতু আপনার কমেন্টটা দেখে আসতে বাধ্য হলাম আর কি। যেটা আপনি বলতে চাচ্ছিলেন যে সিনিয়র স্টাফ নার্সের যারা আগে ভর্তি হয়েছিলেন তাদের হচ্ছে বইগুলো দেওয়া হয়েছে কিনা। এবং আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যে হচ্ছে সিনিয়র স্টাফ নার্সের হচ্ছে যে হচ্ছে কি বলা হয় যে আপনাদের যে লেকচার শিট গুলো দেওয়া হয়েছে, পুরোনো লেকচার শিট দেওয়া হয়েছে কিনা। আচ্ছা, এই বিষয়টা নিয়ে একটু কথা বলার জন্য আসলে বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা যারা আগে ভর্তি হয়েছেন, আগে যারা ভর্তি হয়েছেন আর কি, যারা আগেই ভর্তি হয়েছিলেন আমাদের কোর্সে, বিশেষ করে আমাদের বর্তমান যেটা 828 জনের যে সেটি চলতেছে। সো এই কোর্স থেকে আমরা একেবারেই যেটা হচ্ছে হার্ড কপি, যেটা আমাদের হার্ড কপি যেটা, সেটা হচ্ছে আমরা সরবরাহ করতেছি, মানে সেটা দিয়ে দিচ্ছি যে এই বইগুলো আর কি। মানে সিনিয়র স্টাফ নার্সের যে বিষয়টা, এই যে আপনারা বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান এবং নার্সিং টেকনিক্যাল, এই 4টা বই হচ্ছে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি যারা সিনিয়র স্টাফ নার্সে রয়েছেন। এই যে 1, 2, 3, 4। এখন এই বিষয়টা হচ্ছে আমাদের যারা এই যে এই কোর্সে, বিশেষ করে যারা এই যে 828 জনের কোর্সে আমাদের আগামী 10 তারিখ থেকে হচ্ছে ক্লাস শুরু হবে। সো এই ক্লাসটা যারা করতে চাচ্ছেন তাদের জন্য, বেসিক্যালি যারা ভর্তি হয়েছেন আমাদের এই কোর্সটাতে 10 তারিখ থেকে যে ক্লাসটা শুরু হচ্ছে, তাদের জন্য আমাদের এই বইগুলো স্পেসিফিক ভাবে পাঠানো হচ্ছে। মানে আপনারা ভর্তি হলেই এই বইগুলো আমরা পাঠিয়ে দিব, তারপরে আপনারা ক্লাস করতে পারেন। এর আগে যারা অনলাইনে ভর্তি হয়েছেন, আমাদের আরো 882 জন সহ বিভিন্ন যে সার্কুলার গুলো গিয়েছে, সেগুলো যারা ভর্তি আছেন, আমাদের পূর্বের স্টুডেন্ট যারা, বিশেষ করে যারা অনলাইনের স্টুডেন্ট, তাদের কিন্তু আমরা আমাদের যে পিডিএফ যেগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে আমরা সরবরাহ করেছি। সো তাদেরকে কোনো ধরনের হার্ড কপি আমরা দিতে পারি না, আমাদের কোর্সের ওখানে ছিল না। আমাদের যেটা বলে আপনাদের ভর্তি করেছিলাম সেগুলো আমরা কি বলা হয় পালন করেছি। এখন আপনারা যারা অফলাইনে ছিলেন তাদেরকে আমাদের এই হার্ড কপি গুলো আমরা তখনও দিয়েছিলাম আর কি, সেগুলো প্রিন্ট করে আমরা দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে। এখন যারা নতুন করে এই কোর্সে ভর্তি হবেন 828 জনের কোর্সে, তাদেরকে এই বইগুলা দেওয়া হচ্ছে আর কি। সো যারা ভর্তি হতে চান তারা পেজ অবশ্যই নক দিন, অথবা আমাদের হেল্পলাইনে যে নাম্বারটি রয়েছে সেখানে কল দিলে আমরা জানাবো। আর একটি বিষয় হচ্ছে আপনারা অনেকে যে কমেন্টে ছিল যে ভাইয়া হচ্ছে আমাদের ওই বই পুরানা বই দেওয়া হয়েছে কিনা। আসলে আমরা আপনাদের নিয়ে গভীর চিন্তা করি এবং চিন্তার যে ফলপ্রসূ আপনাদের যে বইয়ে যে পড়াশোনাগুলো ছিল সেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ যেগুলো, এবং কিছু হচ্ছে কারেকশন ছিল, যে কোনো ভুল তথ্য আমরা পড়বো না। আমাদের বইয়ে সব থেকে গুরুত্বপূর্ণ যে অংশগুলো ছিল, যে এমসিকিউ গুলো ছিল, যে টপিক গুলো ছিল, সেগুলো আমরা আপনাদের মার্ক করে দিয়েছি। এবং সব থেকে যেগুলোতে কারেকশনের দরকার ছিল, কিছু ভুল থাকতে পারে, সেই ভুলগুলোকে আমরা এডিট করে দিয়েছি। সো এই ছিল আপনাদের, আসলে কোনো পুরোনো বই আপনাদের দেওয়া হয়নি, এবং যারা ভর্তি হবেন তাদেরকে আমরা কোনো পুরোনো বই দেবো না, একেবারে নতুন আপডেট বইগুলো আপনাদের সরবরাহ করা হচ্ছে। ওকে, যারা ভর্তি হতে চান সিনিয়র স্টাফ নার্সের একেবারে 828 জনের এই কোর্সটাতে, তারা দ্রুত এনরোল করে নেন, দ্রুত ভর্তি হয়ে যান, আমাদের নাম্বারে নক দিন, কারণ আমরা একেবারে আপনাদের এই যে আমাদের 10 তারিখ থেকে ক্লাস শুরু হবে। আর যারা এডমিশনে রয়েছেন তারা তো অলরেডি জানতেছেন, আপনাদের সবগুলো কাজ আমাদের চলমান রয়েছে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। ঠিক আগামীকালকে আমাদের 7টায় ক্লাস শুরু হবে, তো সবাই অ্যাক্টিভ থাকবো।